এখানে অ্যাসাইনমেন্ট যখন আপনারা সাবমিট করবেন একটাই শিট, যেটা আপনাদের ফেসবুকে অ্যানাউন্সমেন্টে আমি অলরেডি দিয়ে রাখছি। লিঙ্কে আসবেন, প্রত্যেক দিনের ক্লাস যেদিন যেদিন আমি শেষ করব ওই দিন নতুন করে এরকম একটা পেয়ে যাবেন। যেমন প্রথম ছিল হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চের উপর শিট ছিল, তারপর ছিল হচ্ছে আমাদের অল অ্যাবাউট ওয়েবসাইট নিয়ে একটা ছিল। এরপরে আজকের যে ক্লাসটা নিব সেই হিসাবে হয়তো বা আমি এখানে টু ক্যাম্পেইনসে যেখানে এখানে তো আজকের টপিকটা আমি লিখে দিব, হ্যাঁ কোনটা দিবেন। তো আর অ্যাসাইনমেন্ট তো বলেই দিচ্ছি। এখন নর্মালি আপনারা যখন গুগল শিটে একটা অ্যাসাইনমেন্ট করবেন, তো এখন গুগল শিটে প্রত্যেকের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গুগল ড্রাইভ। ওকে, আমি একটু দেখাচ্ছি। মনে করেন আপনাকে এক্সেল শিটে করেন আর ডক ফাইলে করেন, যেটাই করেন। আমরা কি করছি, ডক ফাইলে হলে ডক ফাইলে যাচ্ছি, অথবা এখান থেকে গুগল শিটে এসে হচ্ছে গুগল এক্সেলে যাচ্ছি, যেটাই হোক। তো ধরে নিলাম আমরা ডক ফাইলে কোনো একটা কাজ করতেছি। সো ডক ফাইলে যখন রিপোর্টগুলো দিবেন, এখন সেটা স্ক্রিনশট নিয়ে ডক ফাইলের মধ্যে আপনি রেখে দেন, বা আপনি টেক্সটে লিখেন, বা যেভাবেই আপনি টেবিল করে বানান, সামহাও আপনি হচ্ছে রেডি করলেন। রেডি করার পরে আসুক, রেডি করার পরে ধরেন আমরা লিখলাম যে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে, আচ্ছা মনে করেন আমি লিখি একটু যে দিস ইজ অন ইট 7, সাপোজ এটা আমার ডক ফাইল রেডি হইলো। রেডি করার পর আপনাদের অনেকে যেটা করতেছেন, এখান থেকে ডিরেক্টলি আমার সাথে শেয়ার করে দিচ্ছেন, ঠিক আছে, ফাইলের নামটা দিয়ে সেভ করলেন, বা এখান থেকে ডিরেক্টলি আনটাইটেল ডকুমেন্ট যেটা আছে, কি আসলো, এখান থেকে আপনাদের ডকুমেন্টের যে টাইটেলটা ছিল সেটা হয়তো বা আপনি আপনাদের ডকুমেন্টের টাইটেলের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে হচ্ছে শেয়ার করে দিব। কোথায় গেল, আচ্ছা এখান থেকে ডকুমেন্টের টাইটেলটা আপনি আপনার মতো করে দিয়ে দেন, কোন ইস্যুর উপরে হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন। সাপোজ যদি বলি যে অল অ্যাবাউট ওয়েবসাইট, হ্যাঁ, সো অল অ্যাবাউট ওয়েবসাইট, আপনি টাইটেলটা দেন, আপনার যা যা ডিটেলস এখানে দেওয়া দরকার অ্যাসাইনমেন্টের মধ্যে সেটা দেন। শেয়ার করার সময় যে প্রবলেমটা আপনাদের হচ্ছে, যাদের হচ্ছে বললাম যে ২-৪ জনের মনে হয় আমি দেখছি যে আমি কমেন্ট করেছি যে আই কান্ট সি, এখান থেকে রেস্ট্রিক্টেড করা, ঠিক আছে? এখান থেকে গেট লিঙ্কের এখানে রেস্ট্রিক্টেড করা আছে। সো এইটাকে একটু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ? অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক। অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক দেওয়ার পরে এখানে ভিউয়ার মোড সিলেক্ট করে দিবেন। কমেন্টার বা এডিটর দেওয়ার দরকার নাই। ভিউয়ার মোডটা দিবেন। দেওয়ার পর এই লিঙ্কটাকে কপি করেন। কপি করে নিয়ে এখানে ডান করে দেন। এতটুকু আপনার এখানে আপনার কাজের করা শেষ। ডক ফাইলে করার পর অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য আমরা যখন এই শিটে আসবো, যেদিনকার যে অ্যাসাইনমেন্ট থাকবে সেদিন সেই রোতে গিয়ে হচ্ছে যে দরকার এইটা, এই রুমে আপনার নাম আছে, তো এইখানে এসে সিলেক্ট করেন, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পর একটু নিচের দিকে পাবো হচ্ছে কমেন্ট। কমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে কমেন্ট করার একটা বার চলে আসছে পপ আপ, এখানে হচ্ছে আমাদের যে লিঙ্কটা কপি করেছি লিঙ্কটা এখানে দিয়ে দিব। জাস্ট লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে আমরা কমেন্টে ক্লিক করলে এখানে কমেন্ট হিসাবে চলে আসবে। এতটুকুই কাজ। কমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি কনফার্ম হবেন কিভাবে? কনফার্ম হবেন হচ্ছে এই যে বক্সের পাশে একটা সিগন্যাল চলে আসছে। আমার কার্সরটা দেখতেছেন, ধূসর রঙের একটা সিগন্যাল আসছে। সাইন চলে আসছে। তো এই সাইনটা চলে আসছে, ফাইন। এটা আপনার এটা সাবমিট করা শেষ। এতটুকুই কাজ। বাট যাদের হচ্ছে ফাইল দেখতে পাচ্ছিলাম না তাদের একটাই রিজন ছিল যে এখান থেকে যখন আপনারা আমার সাথে শেয়ার করছেন, শেয়ার করার সময় অরুণ আপনাদের ভাইয়া, রেস্ট্রিক্টেড করা ছিল। ঠিক আছে? জি ভাই বলেন। ভাইয়া আমার তো অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছিস না কেন ভাইয়া? 10 নম্বর রুমটা আমার নামও নাই ভাইয়া। নাই না, এখন নাম না থাকলে তো হচ্ছে এটা স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুঝবে। এটা তো আমি এখানে ফিল আপ করি নাই, এটা আমাকে স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে ফিল আপ করে দেওয়া হয়েছে। এখানে আপনার এখানে ভাইয়া নাম তো সবই ছিল ভাইয়া, আজকে আমি অ্যাসাইনমেন্ট যখন জমা দিই তখনই ছিল ভাইয়া। এখন নাই, জি কেউ না কি ভাইয়া, ডিলিট, এখন ফাঁকা দেখতেছি। কেউ হয়তো বা কাজ করতে গিয়ে ডিলিট করে দিচ্ছে। আর এই যে এখানে সাবমিটেড, এগুলো লেখার দরকার নাই, হ্যাঁ আমি অটোমেটিক বুঝে নেবো। ভাইয়ের নামটা বলেন, আমি একটু লিখে দিই। কি নামে ভাইয়া তৌফিক ইসলাম। তৌহিদ ইসলাম, তৌফিক ইসলাম ভাইয়া। তৌফিক ইসলাম। জি ভাইয়া। ভাইয়া ওই সাবমিটেডটা আমি লিখি নাই, ওইটা অটোমেটিক আসছে। অটোমেটিক আসছে যে উপরে কেউ একজন লিখছে, যার কারণে অটোমেটিক পরেরটা ধরে নিছে। ভাইয়া আমি তো লিংক দিছিলাম, সেটা তো দেখতেছি না ভাইয়া। আচ্ছা এটা আমি পরে, হ্যাঁ লিঙ্ক আসছে, যে এখানে লিঙ্ক আসছে, তো এই যে লিঙ্ক আসছে এখানে, হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে। আপনি আমার ডিরেক্টলি ফেসবুক থেকে করে দিয়েছেন না? আচ্ছা জি তৌফিক ভাইয়া। ভাইয়েরটা। আচ্ছা আপনার আইডি নাম কি মনে আছে? ভাইয়া আই নাম তো লিখে রাখিনি ভাইয়া, মনে তো নাই ভাইয়া। আচ্ছা আপনার আইডি নাম্বারটা আমি পরে এখানে বসায় দিব, আমার ইয়েতে আছে, সমস্যা নেই। আপাতত এটা দিয়ে রাখলাম, কাজ চালান।
আচ্ছা ভাই, ঠিক আছে। করে দিয়ে দেখতেছি। রবিন ভাই, জি ভাইয়া। আমি আমার এই মেলের ড্রাইভ থেকে আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মেলের ওটা ড্রাইভে দিলে মেলের ড্রাইভে আমাকে মেল কইরেন না, কারণ সব মেল থেকে দেখা না, আর এখান মেল থেকে দিলে দেখার ইস্যুটা আছে অন্যরকম। কারণ আমাকে মেলে দিলে আমি আপনি কি করলেন না করলেন এখানে না, আমাকে আপনার মেলে দিলে আমি মার্কস বলেন বা কমেন্টস বলেন, এটা আমাকে করতে হয়। সো এটাকে আমাকে করতে হবে। এটা করতে গেলে তো আমি ইমেল থেকে এসে এখানে আমি দিতে পারি না। So আপনাদের এখানেই না হচ্ছে না, পেস্ট আপনার মেলে করতে হবে। জেনে ভাইয়া, আপনার মেলে জেনে আমার মেলে থেকে যে ড্রাইভটা আছে ওই ড্রাইভের লিঙ্কটা আপনাকে এখানে সাবমিট করে এখানে দিচ্ছি। যদি আমি দেখতে পারি ডেফিনেটলি দেন, সমস্যা নেই। আমি দেখতে পারলেই হইছে। দিতে পারবেন আশা করি। ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার। আর একটাই পেজ, একটাই শিট, একটাই লিংক, যেটা আপনাদের অলরেডি অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। এখান থেকে দেখে দেখে যা করার হচ্ছে করবেন। তো আশা করি এর নেক্সট থেকে আর প্রবলেম হবে না আপনাদের। আর যার যার নাম দেখে ধাক্কাধাক্কি না করে, না যার যার নামের জায়গায় সে হচ্ছে সাবমিট করেন আর কি। কেউ কারোটা ডিলিট করেন না। ধীরে সুস্থে কাজ করেন, বুঝে শুনে আর কি। প্রথম অবস্থায় হয়তো বা একটু আনইজি লাগতে পারে। ২-৪টা সাবমিট করে দেওয়ার পরে হচ্ছে ইজি হয়ে যাবে, সমস্যা নাই। মাইশা রহমান। ভাইয়া MYSH। মাইশা রহমান, জি। সাবমিট হয় নাই। অল অ্যাবাউট ওয়েবসাইট যেটা, এটা সাবমিট হয় নাই আপনার। হ্যাঁ, এই যে এরকম এমটি আছে। ভাইয়া সুব্রত, এটা একটু দেখবেন চেক এমটি করে। হয় নাই অ্যান্ড এর ভাইয়া বুঝতেছি না এর কেন এর সাবমিট এর হচ্ছে। আগেরটা সাবমিট হইছে। হ্যাঁ, এর আগেরটা সাবমিট হইছে, বাট এটা সাবমিট এখনো হয় নাই। ঠিক আছে? ও ভাইয়া সেকেন্ডটা আমি করিনি, আচ্ছা, মানে আগেরটা। সেকেন্ডটা আমি করছি বাট সেকেন্ডটা ওই যে আচ্ছা, একটা পার্টে আটকালাম যে। আগেরটা সাবমিট হয়েছে। হ্যাঁ, এটা আমি আচ্ছা আচ্ছা। সুব্রত যদি একটু দেখতে পারেন। সুব্রত ভাই কত নাম্বার আছে জানেন? আসসালামু জি, আলাইকুম পাইছি। রবিন ভাই। সুব্রত ভাই দাঁড়ান ১ মিনিট আসতেছি। শুভ্র ভাই, আপনার হচ্ছে এখানে একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, আপনি আবার সাবমিট করেছেন। ওকে। আর সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড একটা সাবমিট হইছে। হ্যাঁ, ঠিক আছে, হইছে ভাই। জি, বলেন ভাই। একটু ক্লিক করে দেখলে মানে ওপেন হয় কিনা এরকম কিছু। ক্লিক করে দেখবো। জি ভাই, কার জন্য কোয়েশ্চেন ছিল বলেন? আচ্ছা। হ্যাঁ, সুব্রত ভাই ঠিক আছে। দেখতে পাচ্ছি। পারফেক্ট। তৌহিদ সীমান্ত। থ্যাংক ইউ। এখন আর আমি দেখবো না ভাই, আমরা ক্লাসে যাই। এটা পরবর্তীতে আমি দেখে কমেন্ট করে দিব। আপনারা একটু চেক করে নিয়েন পরে। হ্যাঁ, ডেফিনেটলি চেক করলেই পেয়ে যাবেন। আমরা একটু ক্লাসে ঢুকি। এখানে আজকে হচ্ছে আমাদের ক্লাসের ব্যাপারে যেটা বলবো, আমরা গত ক্লাস পর্যন্ত যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে কিভাবে একটা ডোমেন হোস্টিংকে আমরা পারচেজ করতে পারি, এতটুকু পর্যন্ত দেখছি। ওকে ভাই, এরপরে হচ্ছে আমরা আপনি করেছিলাম। আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সিএমএস কি বা ওয়ার্ডপ্রেস সিএমএস গুলোকে আমরা কিভাবে ইনস্টল করে ফ্রিতে একটা ওয়েবসাইট রেডি করতে পারি এবং সেটাকে কাস্টমাইজ করতে পারি। এবং এর পরপরই কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো কন্টেন্ট স্ট্র্যাটেজি খুব আহামরি কঠিন কিছু না। আমি যে কয়েকটা ট্রিক্স আপনাদের দেখাবো, তাতে অনেক ইজিলি আপনারা কন্টেন্ট রাইট করতে পারবেন, সমস্যা নেই। তো চলেন শুরু করি। সিএমএস কি? সিএমএস হচ্ছে সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সিএমএস। সিএমএস অনেক প্রকারের আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি, ওপেন কার্ট, রিয়েল স্টেট, লারাভেল, এরকম অনেক সিএমএস আছে। তবে পপুলার মানে ওয়ার্ল্ডে, অল ওভার ওয়ার্ল্ড প্রায় 89% পিপলই ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে এখন সবাই ইনক্লুড হয়ে গেছে। হ্যাঁ, সবাই ওয়ার্ডপ্রেস সিএমএস এর উপরে বেস করেই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্রিয়েট করে। বাকি পিপলদের মধ্যে ম্যাক্সিমাম যেটা আসে তারা হচ্ছে কাস্টম ওয়েবসাইট বা কাস্টম কোডিং বা পিএইচপিতে হচ্ছে সাইট ডেভেলপ করে। আর হতে বা আদার্স কিছু অন্যান্য কিছু প্ল্যাটফর্ম ইউজ করে, লাইক দ্যাট শপিফাই ইউজ করতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো ইউজ করে। তো বা আদার্সরা হচ্ছে আরও যে সিএমএস থাকে, ওপেন কার্ড বলেন বা পিএইচপি বলেন, এই সিএমএস গুলো হয়তো বা ডুরপাল, এগুলো হয়তো বা ইউজ করে। বাট ম্যাক্সিমাম প্রায় 89% পিপলই ওয়ার্ডপ্রেস ইউজ করে। তো ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কাজ করাটা অনেক বেশি ইজি।
কোনো কোডিং এর কিছু দরকার হয় না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যাচ্ছে। আমরা নরমালি যেভাবে ফেসবুক ব্যবহার করি বা আমরা নরমালি যেভাবে একটা কম্পিউটার চালাই ওইভাবেই হচ্ছে সব। কোডিং এর কোনো নলেজ দরকার নাই, কোনো নলেজই দরকার নাই। একটু বেটার কাজ করার ক্ষেত্রে আপনি জেনে রাখাটা কিছুটা দরকার বা ভালো। বাট যদি একদম নাই জানেন কোডিং, তাতেও কোনো সমস্যা নাই, ওয়ার্ডপ্রেসে ইজিলি কাজ করা যায়। দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেসটা অনেক বেশি পপুলার। তো এখন ওয়ার্ডপ্রেস যখন আমরা সিএমএস ইনস্টল দিই, এখন সেটা ওয়ার্ডপ্রেস সিএমএস হোক বা আদার্স যে কোনো সিএমএসই হোক না কেন, যে সিএমএসই যাই, প্রত্যেকটা সিএমএস এর জন্য আলাদা আলাদা করে থিম থাকে। থিম আমাদের মোবাইলে যেমন থিম থাকে, এরকম ওয়েবসাইটের জন্য এক একটা থিম থাকে। যেমন আমি যদি আমাদের এই সাইটটার কথা বলি, এই সাইটটাও হচ্ছে কোনো না কোনো একটা থিমের উপরে বেস করে ক্রিয়েট করা। এটা বানানোর জন্য কোনো কোডিং এর দরকার হয় নাই, কিছুই দরকার হয় নাই। এভাবে একটা ডিজাইন করাই ছিল, একটা প্রিমেড টেমপ্লেট বা ডেমো বা ডিজাইন করাই থাকে। আমরা শুধু আমাদের প্রয়োজন মতে কোথায় কি বসবে, কোথায় কি রাখা উচিত বা আমার কি কি সার্ভিস দিচ্ছি, সেই বিষয়গুলোকে শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে উপরে মেনু বারের মধ্যে বসায় দেওয়া হয়েছে। বা আমরা এখানে আলাদা আলাদা করে কিছু কিছু ক্যাটাগরি করেছি, লেটেস্ট পোস্ট বা আলাদা যে মেনুতে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে বা পেজ থাকতে পারে, কোনো ক্যাটাগরি থাকতে পারে, যেটাই থাকুক এখানে আমাদের মতো বসাইছি। ইভেন একদম নিচের দিকে যদি যাই একটা ওয়েবসাইটের, এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছি, ফুটার এরিয়া। এখানে কিছু হয়তো বা দেখা যাচ্ছে আমার সোশ্যাল প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকে আমরা বসাইছি। এখানে ইউজার যারা আমাদের ভিজিট করতে আসে তারা তাদের ইমেল দিয়ে হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারে নিউজ লেটারে, যে আমি যদি নতুন কোনো একটা কন্টেন্ট এখানে পোস্ট করি, সেই কন্টেন্টের যে যে পোস্টটা করলাম সেই পোস্টটা সহ পোস্টের লিঙ্ক অটোমেটিকলি উনি যে ইমেল দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবে তার ইমেল চলে যাবে। তো এই সিস্টেমটা করা আছে, বাট এগুলা বাই ডিফল্ট বা প্রিমেড টেমপ্লেট বলতে পারেন করাই থাকে। আমরা শুধু যেটা করি সেটা হচ্ছে আমাদের নিজের মতো করে ডিজাইন করে নেই বা কাস্টমাইজ করে নেই। এখন কথা বলতে পারেন যে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা আলাদা ইস্যু। যেটা ডিজাইন সেটা শুধুমাত্র আগে থেকেই করা আছে, রেডি করা আছে, আপনি শুধু আপনার মতো কালার চেঞ্জ করছেন বা ডিজাইন করে নিচ্ছেন আপনার প্রয়োজন অনুসারে। ডেভেলপমেন্ট বলতে সহজ কথায় আপনি কোডিং করে নিজের মতো করে বিল্ড আপ করবেন। তো আমরা ওইখানে যাব না, আমাদের টপিকে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস সিএমএস কে ইনস্টল করব এবং এটাকে একটা বেসিক কাস্টমাইজ করব, লাইক দ্যাট, সাপোজ এরকম বেসিক কাস্টমাইজ করব। এখন যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইট যখন আমরা বানাইতে যাই, ওয়েবসাইট বানানোর সময় থিম লাগে। এখন থিম একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য সাধারণত কাজ করি, যে ওয়েবসাইট কেন বানাচ্ছি, ওয়েবসাইটে কন্টেন্ট দিব, ভিজিট করবে। এখন ভিজিট তখনই করবে যখন র্যাঙ্ক করবে। এর আগের দিন যে কথাগুলো বলছি যে একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের ডোমেন এবং হোস্টিং এর উপরে কি কি ইস্যু নিয়ে দেখতে হয় বা কাজ করতে হয়, আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইটের এই যে র্যাঙ্কিং এর ফ্যাক্টর, সেটার জন্য সব থেকে বড় যেই হেল্পটা করে গুগলের র্যাঙ্কিং এর জন্য সেটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড। আপনার একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য হয়তো বা সে তার ব্রাউজারে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম দিয়ে এন্টার করলো, তার কাছেও আপনার এই ওয়েবসাইটটা লোড হয়ে আসতে কত সময় লাগলো। এই লোডিং ইস্যুতে ডোমেনটা যেমন ইফেক্ট করে, ডোমেনের সার্ভার রেসপন্স, সার্ভার এর ইস্যুটা যেমন আসে, এর পাশাপাশি থিমগুলাও ইফেক্ট দেয়। থিমগুলো ইফেক্ট দেয় বলতে, থিম অনেক প্রকারের হয়। এখন থিম হতে পারে ই কমার্স থিম হতে পারে, সাপোজ ই কমার্স থিম হতে পারে। আপনি কোনো ব্লগিং করবেন, সো ব্লগ থিম হতে পারে, বা ম্যাগাজিন যদি বলি ম্যাগাজিন থিম হতে পারে। এখন এই থিমগুলোর মধ্যে লাইট ওয়েট আর হেভি দুইটা ইস্যু আছে, যে থিমটা কতটুকু ভারী বা কতটুকু লাইট ওয়েট আমার থিম। এর পাশাপাশি থিমের মধ্যে দেখতে হচ্ছে যে যেহেতু একটা থিম আগে থেকে রেডি করা থাকে, সো রেডি করতে হয় কিন্তু ডেভেলপ করেই বা কোডিং করেই। এখন কোডিং করার সময় বেসিক্যালি একটা ওয়ার্ডপ্রেস থিম যখন যারা ডেভেলপার তারা যখন ডেভেলপ করে, তারা কি কি মেনটেন করে একটা থিমকে ডেভেলপ করে, তারা HTML, CSS, বুটস্ট্র্যাপ, দেন আপনার জেকিউরি এই ইস্যুগুলাকে হয়তো বা তারা হচ্ছে মেনটেন করে একটা সাইটকে ডেভেলপ করে বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আসার জন্য, কালার নিয়ে আসার জন্য। এখন কথা হচ্ছে এই যে কোডগুলা ইউজ করলো, এখানে সবগুলা কোডিংই, ধরেন আমি 2000 লাইনের একটা কোডিং করে এই থিমটা বানাইলাম। এখন এই 2000 লাইনের যে কোডিং করলাম, এই কোডিং এ যে ওয়ার্ডগুলো আমি লিখেছি বা কোডগুলো করেছি, সবগুলা কোডই যে আমার এই থিমটা চালানোর জন্য কাজে লাগবে এমনটা না। কিছু আনইউজড
থাকতেই পারে কোড যেটা আমার ওয়েবসাইটের জন্য আহামরি রেজাল্ট কিছু দিচ্ছে না বা ইফেক্ট দিচ্ছে না। এখন ওইগুলা হয়তো বা ডেভেলপাররা সময়ের অভাবে হোক বা ধরে নেন যে আপনি ডেভেলপার রেখে দিল, ইউজার যদি পরবর্তীতে ডিজাইন করতে চায় নিজের মতো করে, এগুলো সাধারণত প্রিমিয়াম থিমের ক্ষেত্রে হয় এবং ফ্রি থিমের মধ্যে হয়। ডেভেলপ করতে যাচ্ছে সেজন্য ওইটা তার মধ্যে কমেন্ট লাইন করা থাকে, সেক্ষেত্রে কমেন্টটা তুলে দিয়ে যেন সে ওইটাকে নিজের মতো ইউজ করতে পারে রেখে দেয়। তো আনইউজড যে কোডগুলা থাকে, এই আনইউজড কোডগুলা আমাদের থিমটাকে লোড করে নিয়ে আসতে একটু সময় নেয়। তো এই বিষয়গুলো দেখা যে আমার থিমের মধ্যে কত পার্সেন্টেজ HTML বা CSS বুটস্ট্র্যাপ এগুলো ইউজ করা হয়েছে, বা এগুলোর লেটেস্ট ভার্সন ইউজ করা হয়েছে কিনা, আমার এই থিমটা ক্রস ব্রাউজার সাপোর্ট করে কিনা। এই ইস্যুগুলা যখন আমরা একটা থিম ডেপ্লয় করব, বেসিক্যালি সেটা ধরে নিলাম ফ্রি হোক বা পেইড হোক, যেই থিমটা আপনি ফ্রিতে পাবেন ওটা পেইড ডেফিনেটলি আছে। হ্যাঁ, ফ্রি আর পেইডের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে পেইডে আপনি নিজের মতো করে যখন তখন যেভাবে খুশি আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। ফ্রি থিমের মধ্যে কিছু লিমিটেশন থাকবে যেটা আপনি নিজে ইচ্ছা করলে সরাতে পারবেন না, কারণ এটা তাদের অ্যাডভার্টাইজের জন্য রেখেই দিবে। তো থিম এর জন্য সব থেকে বড় ওয়েবসাইট হচ্ছে themeforest.com। তো আমরা একটু থিম ফরেস্টে যাই। এখানে আপনি থিম ফরেস্টে গিয়েই যে থিম খুঁজতে হবে এমন না। আপনি ধরেন একটা থিম পাইছেন, থিমের নামটা গুগলে সার্চ করেন, অটোমেটিক্যালি থিমের এই থিম ফরেস্টের লিঙ্ক সহ ওই থিমটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা থিম ফরেস্টে এনভায়রনমেন্ট মার্কেটে আসছি, এখান থেকে অনেক থিম পাবেন, অনেক থিম আছে, এগুলো প্রায়শই দেওয়া আছে। এখন এখান থেকে মনে করেন যে আপনার পছন্দের যেমন ওয়ার্ডপ্রেস, এছাড়াও অন্যান্য HTML বা CMS এর জন্য আলাদা কিছু করা আছে, ই কমার্সের জন্য আলাদা করে নেওয়া আছে, UI টেমপ্লেটস আছে, UX টেমপ্লেট আছে, যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিবে, এটা ডেফিনেটলি নিয়ম। এখন ধরেন আমার একটা থিম পছন্দ হলো, আমি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে গেলাম এবং ওয়ার্ডপ্রেস থেকে এখানে অনেক ধরনের থিম এখানে আছে। তো আমার একটা ব্লগ বা ম্যাগাজিন টাইপের থিম দেখতে চাচ্ছি, একটু দেখি। এখানে অনেক থিম আছে, প্রত্যেকটা থিমের প্রাইস সহ দেওয়া আছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা থিমকে আমরা প্রিভিউ করে দেখতে পারি, থিমটা দেখতে কেমন, কতগুলো ডেমো আছে থিমের, বা প্রত্যেকটা ডেমোতে লুক কেমন আসবে, দেখতে কেমন দেখা যাবে, প্রত্যেকটা ইস্যু আমরা দেখতে পারি। সাপোজ মনে করেন যে এই থিমটার মধ্যে আমরা গেলাম, যে নিউজ পেপার এক্স যেটা একটা থিম আছে, এই থিমটা আমরা দেখব। তো এই থিমটা একটু আমরা ওপেন করি, জাস্ট থিমের মধ্যে ক্লিক করে থিমটা ওপেন করি। প্রত্যেকটা থিমের মধ্যে চলে আসার পরেই নিচের দিকে গেলে আমরা প্রত্যেকটা দেখতে পারবো যে এই থিমটা লাস্ট কবে আপডেট হয়েছে, থিমটা কবে বানানো হয়েছে। ঠিক আছে, এখানে একটা অপশন আছে গুটেনবার্গ অপটিমাইজড। এখন আহ, এটা গুটেনবার্গ হচ্ছে একটা এলিমেন্টর। হ্যাঁ, শুধু জেনে রাখেন গুটেনবার্গ হচ্ছে একটা এলিমেন্টর, এটার অল্টারনেটিভ আরেকটা এলিমেন্টর আছে, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো, হ্যাঁ। সো এখন এলিমেন্টরটা হচ্ছে অনেক বেশি হেভি, আর গুতেনবার্গ এলিমেন্টর থেকে অনেকটা লাইট, যার কারণে অনেক থিম এখন গুতেনবার্গে হচ্ছে শিফট হচ্ছে। সো এলিমেন্টর চলতেছে নাকি গুতেনবার্গ চলতেছে, এটা একটা ইস্যু। যদি আপনি থিম কাস্টমাইজ করতে পারেন, থিমের রেজুলেশন কেমন, এবং ব্রাউজারে যে যেটা আপনাদের প্রথমে বলতে, ব্রাউজার ক্রস ব্রাউজার সাপোর্টেড কিনা, সেই ক্ষেত্রে কোন কোন ব্রাউজার এখানে সাপোর্ট করতেছে, এই থিমটা মানে কোনো রকম ব্রোক না করে, কোনো রকম ভাঙবে না, ফুললি স্মুথলি লোড হবে কোন কোন ইস্যুগুলোতে, এগুলা। এবং এই থিমটা কি কি সাথে হচ্ছে আপনার রেসপন্সিভ যাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক এর সাথে, উকমার্স এটার সাথে রেসপন্সিভ যাচ্ছে, উকমার্সের কি কি ভার্সন যাচ্ছে দেখেন। উকমার্সের একদম লেটেস্ট ভার্সন 4.8, 4.9, যেটা 4.9 পর্যন্ত হচ্ছে এটা সাপোর্টেড, এবং একদম লোয়েস্ট ভার্সন যেটা 4.5 পর্যন্ত এটা সাপোর্টেড। এরপর ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন, এখন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 5.7, এটাতে এখন পর্যন্ত 5.6 চলতেছে। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন আমার কোনটা দেওয়া আছে, যেহেতু এটা সাইট আমার ওয়ার্ডপ্রেসে চলবে, সো লেটেস্ট ভার্সন সাপোর্টেড করবে কিনা, এই ইস্যুগুলো দেখা। আর এই থিমটা যে বানানো হয়েছে, থিমের মধ্যে কোন কোন ফাইল রেডি করে বানানো হয়েছে, থিমের মধ্যে পিএইচপি আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে। তো এই এই কয়েকটা ফাইল ক্রিয়েট করে হচ্ছে বানানো হয়েছে। লেআউট রেসপন্সিভ নাকি ডাইনামিক, এটি একটু দেখে নেবেন, ডেফিনেটলি রেসপন্সিভ হওয়াটা বেটার। থিমের ডকুমেন্টেশন এটা মাস্ট বি থাকে। এটার পরে একটু নিচের দিকে যদি প্রত্যেকটা থিমই পাবেন, একটু নিচের দিকে যদি আসি, থিমের ইন ডিটেল যদি কিছু ইনফরমেশন থাকে, এই যে এখানে ইন ডিটেল অপশনগুলো আমরা পাচ্ছি নিচের দিকে, এখানে এই যে এখানে যে ইমেজগুলো, এগুলো সব ইন ডিটেল অপশন, এগুলো একটু বসে বসে একটু দেখতে পারেন বা কিছু রিভিউ থাকলে পড়তে পারেন। এর নিচে গেলে হয়তো বা আরও কিছু পেতে পারি, লোড হয়ে আসে নাই।
আরো কিছু মেইন ফিচার্স আছে এই থিমের মধ্যে। সেই ফিচার্সগুলো আমরা এখানে একটা একটা করে দেখতে পারতেছি। আমরা কি কি চালাতে পারবো, কোন কোন ভার্সনগুলো যাবে, বা এটাতে মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা এএমপি কিনা, বা এটার মধ্যে বিল্ট ইন এসইও কোনো কোয়ালিটি আছে কিনা। হ্যাঁ, এই ইস্যুগুলো এখানে সবগুলো একটু দেখে নিতে হবে, যে যদি বিল্ট ইন এসইও ফর্মালিটি থাকে। এই থিমের মধ্যে বিল্ট ইন এসইও করা নাই। বাট আরেকটা থিম আছে, এটার থেকেও লাইট ওয়েট থিম, যেটা আমি ইউজ করতেছি, এটা পিক্সেল থিম। এটার প্রাইসও কম। এটার মধ্যে বাই ডিফল্ট এসইও ফরম্যাট দেওয়াই আছে। আপনি অটোমেটিক আপনার জন্য ম্যানুয়ালি কোনো ধরনের স্কিমা মার্কআপ ক্রিয়েট করার দরকার হবে না। অটোমেটিক এই থিম আপনার প্রত্যেকটা কন্টেন্টের জন্য বা ভিডিওর জন্য ক্রিয়েট করে নিবে। তো এই ইস্যুগুলো দেখা যাচ্ছে একটু মেনটেন করে গিয়ে হচ্ছে আপনি থিম সিলেকশনের দিকে চিন্তা করবেন, যে হ্যাঁ ফাইন, আমরা এই থিমটা নিচ্ছি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে আগে থেকে রেডি করে রাখে, ফাইন। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আপনি যখন পার্সোনালি যদি কখনো এসইও নিয়ে ব্লগিং করেন। এছাড়া ক্লায়েন্টের যে সাইট পাবো সেটা তো আর আমাদের হাত নেই। ক্লায়েন্ট আগে থেকেই পছন্দ করে থিম নিয়ে ওয়েবসাইট অলরেডি রেডি করেই ফেলছে, তো আমাদের আর কিছু করার নাই। এখন আসেন আমরা সাইট ডেভেলপ করবো। এখন একটা সাইট বানাতে গেলে ডেফিনেটলি আপনার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। সো আপাতত আমরা কোনো ইনভেস্টমেন্টে যাব না, আমরা কিনবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রিতে করব। সো ফ্রিতে করার জন্য আমরা যে সাইটটা ইউজ করব সেটা হচ্ছে pantheon.io। এই সাইটটা ইউজ করব আমরা। এই সাইট থ্রুতে আমরা হচ্ছে ফ্রিতে আমরা আমাদের ওয়েবসাইট রেডি করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই সাইটটাতে আমরা হচ্ছে ফ্রিতে জাস্ট জিমেল দিয়ে লগ ইন করা থাকলেই আমরা এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবো। নর্মালি আপনি এই যে এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল এটা এটা দিয়েও শুরু করতে পারেন। আপনি লগ ইন গিয়ে হচ্ছে এখান থেকে সাইন আপের অপশন পেয়ে যাবেন, সাইন আপ করে নেবেন, বা আমরা গেট স্টার্টেড দিয়ে শুরু করতে পারি। তো আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে গেট স্টার্টেড থেকে শুরু করতেছি। তো গেট স্টার্টেডে ক্লিক করি। এখান থেকে নিচের দিকে চলে আসলে আপনি সাইন আপের অপশন পেয়ে যাবেন। তো আপনি চাইলে ম্যানুয়ালি সাইন আপ করে নিতে পারেন, নিজের নাম অ্যাড্রেস দিয়ে আপনার ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, বা আমাদের যদি বিল্ট ইন আগে থেকেই যে জিমেলটা থাকবে, আমাদের জিমেল যদি লগ ইন করা থাকে। আর ডেফিনেটলি এই কাজগুলো করার জন্য আপনাদের পার্সোনাল জিমেলগুলো ইউজ করবেন না। আপনি কাজগুলো বলেন বা প্র্যাকটিস করার জন্য আগে থেকে জিমেল রেডি রাখবেন বা জিমেল বানায় রাখবেন। ওই জিমেল নিয়েই হচ্ছে আপনারা বাকি প্র্যাকটিস বলেন বা বাকি কাজগুলো করবেন। তো এখান থেকে ডিরেক্টলি ম্যানুয়ালি আপনি এন্টার করতে পারেন, বা আমরা এখান থেকে যে কানেক্ট উইথ গুগল এটা দিয়েও করতে পারেন। আমি ডেফিনেটলি এটা সাজেস্ট করি, কারণ কষ্ট কম, বেশি লেখালেখির প্রয়োজন নাই। আমার যেটা বিল্ট ইন জিমেল আছে ওইটা থেকে অটোমেটিক নিয়ে নিবে। সো এখান থেকে করার পর আপনার চাবে ইমেল কোনটা দিয়ে লগ ইন করবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি ডিরেক্টলি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা এখানে ক্লিক করার পরে আপনি কোন ইমেল থ্রুতে লগ ইন করতে চান সেই নোটিফিকেশন পাবেন। আপনার চুজ অনুযায়ী হচ্ছে জিমেল দিয়ে দিলে পেয়ে যাবেন। আমি জাস্ট লগ ইন করি। লগ ইন করার পরপরই হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড লোড হবে। ড্যাশবোর্ড লোড হওয়ার পর এখানে আমার অলরেডি একটা ওয়েবসাইট বানানো আছে। তো আপনাদের এটা বানানো থাকবে না, এভাবেই থাকবে, এবং সাইট নামক একটা কথা থাকবে, এবং নিচের যে ফিল্টার বাই নেম, এখানে ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট এক্সিস্টিং সাইট, এটা থাকবে। নিচে আর কিছু থাকবে না। এখানে যেমন আমার একটা আছে আগে থেকে, না এরকম থাকবে না। আপনারা জাস্ট নর্মালি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এখানেই থাকবো, সাইটেই থাকবো। সাইট থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ সাইট অপশনটা আছে, আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। আমরা কি করছি, আমরা একটা ফ্রিতে একটা ডোমেইন নিব, এবং আমরা একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাবো, যেখানে আমরা আমাদের বাকি অন পেজ বলেন বা অফ পেজের প্র্যাকটিসগুলো করব। টোটালি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর পর ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে মানে এখানে কি আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে সম্পূর্ণ একটা ড্যাশবোর্ড পেয়ে যাব? সম্পূর্ণ একটা ড্যাশবোর্ড, ফুললি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পাবো, যেটা প্রিমিয়াম আমরা বানাই টোটালি। আচ্ছা আচ্ছা। এখানে আমরা এসে আমাদের একটা ডোমেইন নিতে হবে ফার্স্ট অফ অল। সো যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি, সো ডেফিনেটলি এই কোম্পানি তাদের অ্যাডভার্টাইজ করবে। সো দেখেন এখানে আমাদের সাইটের নাম দিতে বলছে, কোন নামে আমরা সাইট বানাবো। আর এখানে সাইটের নাম দেওয়ার আগে দেই। সো ধরে নিলাম আমাদের সাইটের নাম হচ্ছে সিটিজি অন 87, এটা হচ্ছে নাম। এখানে দেখেন ইওর প্যান্থন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল দিচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার এই নামের সাথে সাথে ওদের যে সাবডোমেইন হিসেবে আমাকে দিচ্ছে dev-ctg187.pantheonsite.io। তো এটা আমাদের সাইট হবে, সাইটের ইউআরএল বা অ্যাড্রেস হবে, যেই অ্যাড্রেসে গেলে আমরা আমাদের সাইটে ভিজিট করতে পারবো। কান্ট্রি যেটা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস এটাই থাকুক, আমরা কন্টিনিউ করি। এই হচ্ছে অবস্থা। এখন আমাকে বলতেছে এরা ফ্রিতে যে কয়েকটা সিএমএস দিচ্ছে সেই কয়েকটা সিএমএস বলতেছে। তো ওয়ার্ডপ্রেস ডুরবালের 3টা ভার্সন দিচ্ছে। এই দুইটা সিএমএসই হচ্ছে ওরা অ্যাকসেপ্টেড। তো আমরা রিসার্চের জন্য ওয়ার্ডপ্রেসটা ইউজ করব যেহেতু। সো ওয়ার্ডপ্রেসটাকে আমরা এখান থেকে ডিরেক্টলি
ডেপ্লয় করে দিব, ডেপ্লয়ে ক্লিক করি। আমি আপনাদেরকে জ্যাম থ্রুতে দেখাইতে পারতাম, বাট জ্যামে আপনাদের এখন যাওয়ার দরকার নেই, কজ অফ বিগিনার লেভেলে জ্যাম নিয়ে ঘাটাঘাটি করতে গেলে মাথা আওলায় যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে যে ডেপ্লয়টা দিলাম, এইটা একটু সময় নিবে সিএমএসটা ডেপ্লয় করে, তারপর আপনাকে টোটালি সাইটটা রেডি করে দিয়ে দিবে। এটা কমপ্লিট, ডেপ্লয়টা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আমরা আমাদের সি প্যানেল বলেন বা আমাদের ড্যাশবোর্ড বলেন, আমরা এই ড্যাশবোর্ডে হচ্ছে এন্টার করব। এখানে যে সি প্যানেলটা পাবেন এটাকে বলা হয় প্লেক্সের সি প্যানেল। সি প্যানেল হচ্ছে 3 প্রকারের হয়, একটা প্লেক্সের সি প্যানেল, একটা জাস্ট নর্মাল সি প্যানেল, আর একটা সি প্যানেল যেটাকে কল করা হয় ভিস্তা প্যানেল নামে। ঠিক আছে, আমাদের এখানে আরেকটা লোড দিতে হবে মনে হচ্ছে। সাইট ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই অপশনটা পাবেন, ডেভের এই অপশনটা পাবেন, যেটা আমাদের সাইট রেডি হয়েছে। সাইটের নাম অলরেডি দেওয়া আছে, সিটিজি অন 7। আমরা এখান থেকে ডিরেক্টলি ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতেও যেতে পারি, অথবা সাইট অ্যাডমিন এটাতেও যেতে পারি, যেটাতে যেই আমার এখান থেকে বাকি কাজটা আমরা করব। তো আমি ভিজিট ডেভেলপমেন্ট সাইট যাই। আমরা কি করছি, এর আগে যেটা করলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ডেপ্লয় করছি। এখন ওয়ার্ডপ্রেসটা ডেপ্লয় হওয়ার পরে ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করব। সো এখানে ইনস্টল করার ক্ষেত্রে আমাকে বলতেছে যে আমার ল্যাঙ্গুয়েজ কোনটা লাগবে। সো ডেফিনেটলি সাইট ইংলিশে হবে, সো আমাদের সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ইউনাইটেড স্টেটস। এখন আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে যেতে চান ডেফিনেটলি আপনি যেতে পারেন, এবং যে ল্যাঙ্গুয়েজে করবেন ওই ল্যাঙ্গুয়েজে আপনার সাইট ইনস্টল হবে ওয়ার্ডপ্রেস। আমরা ইউনাইটেড স্টেটস রাখলাম, রেখে আমরা কন্টিনিউ করি। এখানে আসার পর সাইটের টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেল আর কিছু অপশন আছে। সাইট টাইটেলটা কি? সাইট টাইটেল হচ্ছে এই যে দেখেন এখানে উপরে দেখেন সিটিজি 187, তারপরে একটা সেপারেশন, তারপর হচ্ছে প্যান্থন ড্যাশবোর্ড। এই যে এখানে দেখতে পারতেছি যে টেক্সটটা, এটাকে বলা হয় সাইট টাইটেল। তো এই সাইট টাইটেলটা আমরা দিব আর কি। আমরা নাম দিলাম সিটিজি অন 7 সাইট টাইটেল। ইউজার নেম আর পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি? আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা বানাচ্ছি, সো ডেফিনেটলি ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে বা অ্যাডমিন এরিয়া থাকবে, যেখানে আমরা লগ ইন করে আমরা বাকি সব কাজগুলো করব। সো ওই অ্যাডমিন এরিয়াতে এন্টার করার জন্য আমাদের লগ ইন অ্যাড্রেস অ্যাক্সেসের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, সেটাই আমরা এখানে ক্রিয়েট করব। সো আমি ক্রিয়েট করি, ইউজার নেম দিলাম হচ্ছে on87, আর পাসওয়ার্ড যেটা বাই ডিফল্ট আছে এটা আমি আপাতত কপি করে রাখলাম। এটা আপনাদের মতো করে আপনারা নিজেদের মতো যদি মনে করেন যে আমি অন্য কিছু দিতে পারেন। আমি এটাই রাখলাম আর ইউজার নেমটা দিয়ে রাখলাম। ইমেলের ক্ষেত্রে এখানে আপনার পার্সোনাল মেলটা দিবেন। কেন পার্সোনাল মেল দিবেন? ধরেন এটা শুধুমাত্র যে ফ্রি রিসার্চের জন্য এটা না, যখন প্রিমিয়াম কাজ করব তখনও। আপনি হঠাৎ করে মনে করেন সাইটের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলেন, তো আপনার এটাকে রিকভার করা উচিত বা আপনার পাসওয়ার্ড রেস্টোর করা উচিত। সেক্ষেত্রে যেন আপনি ইজিলি লিঙ্কটা পেয়ে যান রেস্টোর করার আপনার মেইলের মধ্যে, দ্যাটস এ পার্সোনাল মেলটা ইউজ করবেন। বাই ডিফল্ট কোনো মেল থাকলে সেটাকে সরায় দিয়ে আপনার দিবেন। এখন আসেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটাকে যদি আপনি চেকমার্ক করে দেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সিং দিস সাইট, এটাকে চেকমার্ক করে দিলে আপনার সাইট গুগল ইন্ডেক্স করবে না র্যাঙ্কিং এর জন্য। আর যদি আনচেক করা থাকে তখনই শুধুমাত্র আপনার সাইট গুগল ইন্ডেক্স করবে, এবং ইন্ডেক্স করার পর মানে গুগল স্টোর করবে, এবং গুগল তখন চিন্তা করবে যে কন্টেন্ট ওয়াইজে র্যাঙ্ক করা যায় বা করা যায় কি না। সো এটা ডেফিনেটলি আনচেক করা থাকবে। বাকি সবকিছু ঠিকঠাক থাকলে ইনস্টল ওয়ার্ডপ্রেস। শুধু মনে রাখবেন ইউজার নেম আর পাসওয়ার্ড কি দিছিলেন সেটাই, আর কিছু মনে রাখার দরকার নাই। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর, আর ভাই ওটা বলতেছি সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিংটা পরে বলতেছি। ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের সাইটে লগ ইন করবো। তো আমাদের সাইটটা কি করলাম একটু দেখি। এই যে আমাদের সাইটের ইউআরএল ছিল হচ্ছে এইটা। আমি একটু দেখি যে এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, অ্যাকচুয়ালি এখন এই ডোমেনে বা এই ইউআরএল এ গেলে আমাকে কি দেখায় একটু দেখি। দেখেন এখন আমাদের এই ইউআরএল এ একটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা থিম ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই সাইটের এক্সেস প্যানেল বা অ্যাডমিন এরিয়াতে যাব। তো যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাডমিন এরিয়াতে বাই ডিফল্ট লগ ইন করার জন্য যেটা করতে হবে, যে প্যারামিটারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের এই ডোমেনের নাম যেটা আছে, এই ডোমেনের নামের শেষে
ডোমেনের নামের শেষে হচ্ছে আমরা একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখব wp হাইপেন অ্যাডমিন, wp হাইপেন অ্যাডমিন লিখব। এটা হচ্ছে ডিফল্ট। এখন কেউ যদি এই এক্সেসটা বা প্যারামিটারটা যেটা কিনা w হাইপেন অ্যাডমিন চেঞ্জ করে রাখে, এটা চেঞ্জ করে রাখতে পারে। যেমন আমার সাইটে লগ ইন করার জন্য আমি wp অ্যাডমিন ইউজ করি না, আমি অন্য কিছু ইউজ করি। সো wp অ্যাডমিন বাই ডিফল্ট থাকে এবং এটা অনেক ক্লায়েন্টই চেঞ্জ করে। এটার এক্সেস যখন আপনি কাজ করবেন তখন ক্লায়েন্ট অটোমেটিক আপনাকে দিয়ে দিবে যে সাইটে অ্যাক্সেস করার জন্য এই প্যারামিটার কি ইউজ করতে হবে, সেটা কি wp অ্যাডমিন নাকি অন্য কিছু। সো বাই ডিফল্ট wp অ্যাডমিন থাকবে। সো আমরা wp স্ল্যাশ wp হাইপেন অ্যাডমিন দিলাম, দেন আমরা এন্টার করি। এখানে আমাদের সাইটের ইউজার নেম আর পাসওয়ার্ড এখন দিতে বলতেছে এক্সেস এরিয়াতে লগ ইন করার জন্য। তো আমাদের পাসওয়ার্ড ছিল হচ্ছে এইটা, পাসওয়ার্ডটা নেই, পাসওয়ার্ডটা পেস্ট করি। আর আমাদের ইউজার নেম ছিল হচ্ছে ctg187, এ হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, দেন আমরা লগ ইন করি। লগ ইন করার পর এই হচ্ছে আমাদের এক্সেস এরিয়া বা একটা ড্যাশবোর্ডের এক্সেস এরিয়া। একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস যখন একটা সাইটের মধ্যে ডেভেলপ করা হয় বা ইনস্টল দেওয়া হয়, এক্সেস এরিয়া দেখতে সেম টু সেম এরকমই থাকে, কোনো ধরনের বাড়তি আর কোনো চেঞ্জ থাকে না, হুবহু সেম টু সেম একই রকম থাকে। এখানে আমরা এখন ড্যাশবোর্ডে আছি, বাকি এখানে কিছু ফাংশন আছে যেখান থেকে আমরা আমাদের কাজগুলো করব। আমাদের এই যে ওয়েবসাইটটা রেডি করলাম .io, এটাকে অপটিমাইজ বলেন, রেডি বলেন বা কাস্টমাইজেশন বলেন, যেটাই বলেন, এটাকে ফিক্সিং করার জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা আর আমাদের ড্যাশবোর্ড হচ্ছে এইটা। আমরা যা এখান থেকে চেঞ্জ করব তাই ভিজিটররা এখানে দেখবে। এখন একটা ওয়েবসাইট বাই ডিফল্ট থিম, এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, দ্যাটস একটা ডিফল্ট থিম আছে আমার এখানে। এখান থেকে ডিফল্ট একটা থিম যখন ইনস্টল হয় তখন এটার এগেনস্টে কিছু প্লাগইন চলে আসে। সো এখান থেকে কিছু প্লাগইন পরবর্তীতে ডিলিট করব। তার আগে আমরা এখানে যেহেতু আমরা আমাদের থিম ইউজ করব, এখানে আমরা যে থিমগুলোকে প্রিমিয়াম হোক বা ফ্রি হোক, এখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে এখানে হচ্ছে থিমস। সো যাই থিমসের মধ্যে, থিমসে আসার পর এখানে দেখেন এটা বাই ডিফল্ট কয়েকটা আগে থেকে ইনস্টল করা আছে। সো এগুলা ফ্রি থিমস, এগুলো আমরা একটাও ইউজ করব না, আমরা একদম অন্য থিম ইউজ করবো, সেটা ফ্রি হোক বা পেইড হোক। তো এটার জন্য আমরা ডিরেক্টলি যাব হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে আসার পরে এখানে নিচে কিছু থিম ফিচার অপশনসের মধ্যে আগে থেকেই লোড হয়েছে, এগুলো সব ফ্রি থিমস। আমরা পেইড থিম ইনস্টল করতে গেলে আপলোড থিমে যাব। আপলোড থিমের মধ্যে এখান থেকে হচ্ছে থিমগুলো পাবো। তো প্রত্যেকটা থিম আমরা যখনই একটা থিম আমরা পারচেস করব বা যেখান থেকেই হোক কালেক্ট করব, বা ক্লায়েন্ট যদি দেয় যে আমার পিসিতে থিম ইনস্টল করে দিতে হবে, সেটার জন্য হচ্ছে আমরা যে থিমটা পাবো, প্রত্যেকটা থিমের এরকম জিপ ফাইল পাবো। সো এই জিপ ফাইলগুলোকে ব্রোক করা দরকার হয় না, টোটালি জিপ ফাইলটাকেই হচ্ছে যদি আমরা এখানে দিয়ে দেই সেক্ষেত্রে হবে। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি দিতে পারেন, অথবা এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করে নিয়ে আপনার থিমটা যেখানে আছে সেখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে আপনার থিমটা হচ্ছে ইনস্টল দিতে পারেন। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আপনার যেই থিমটাই এখন লাগুক, হ্যাঁ, এটা দিবেন। আর ফ্রি থিমের ক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রি থিম ইনস্টল দিব। সো ধরে নিলাম যে আমরা একটা ব্লগিং টাইপের থিম এখানে ইনস্টল করব, ব্লগ টাইপ বা নিউজ পোর্টাল সাইট বানাতে চাচ্ছি বা ব্লগিং করব, এমন কোন একটা থিম নিব। এখান থেকে ফিচার্স থেকে এখানে সার্চ করতে পারি সার্চ থিম, এখান থেকে সার্চের থিমের নাম লিখে সার্চ করতে পারি, বা আমরা কি টাইপের থিম চাচ্ছি সেই টাইপের থিম লিখে এখানে সার্চ করতে পারি। সাপোজ আমি ব্লগ থিম নিচ্ছি, সো ব্লগ লিখে সার্চ করলাম। ব্লগ লিখে সার্চ করার পর আমরা এখানে কিছু ব্লগিং থিম পাচ্ছি যেগুলোর মধ্যে আমরা ব্লগ করতে পারি। সেটা পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, সেটা ম্যাগাজিন টাইপের কিছু হতে পারে, হোয়াটএভার, অনেক কিছুই হতে পারে। তো এখানে প্রত্যেকটা থিম আসছে। এখান থেকে আমাদের যে থিমটা লাগবে সেটা কোনটা নিব বা কোনটা ইউজ করবো সেটা একটু ডিটেলস অ্যান্ড প্রিভিউতে, বা এখানে যে প্রিভিউ লেখা আছে ইনস্টলের পাশে, প্রিভিউতে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যে থিমটা আসলে ডেমোটা দেখতে কেমন, বা আমরা যে ওয়েবসাইটে ডেপ্লয় করব, ডেপ্লয় করার পরে থিমটা দেখতে অ্যাকচুয়ালি কেমন দেখা যাবে এইটা। তো এখান থেকে আমরা ধরে নিলাম যে একটা ব্লগ, এটা ব্লগ, সাপোজ এই থিমটা আমরা ইনস্টল দিতে চাচ্ছি, ধরেন এটা দিলাম যে
ফিওনা ব্লগ, বা এখানে আরেকটা আছে কালার ব্লগ ডার্ক, এখানে একটা আছে। এই থিমটাকে আমরা ইনস্টল দিব। তো এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে আরেকটা থিম দিতে পারি। আচ্ছা, আমরা এই ডার্ক থিমটাকে দিই, কালার ব্লক ডার্ক যে থিমটা আছে। তো এই থিমটা মোটামুটি আমি প্রিভিউটা দেখতে পারতেছি যে দেখতে কেমন দেখাবে। So, আমি আর প্রিভিউতে গেলাম না, ডিরেক্টলি ইনস্টলে ক্লিক করতেছি, থিমটাকে ইনস্টল দেই। ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করব প্রত্যেকটি ইস্যুতেই, থিম হোক বা প্লাগইন হোক, প্রথমে ইনস্টল হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টল করলেই শুধু হবে না, অ্যাক্টিভেট না করলেও এটা কাজ করবে না। সো আমাদের থিম ইনস্টল কমপ্লিট, এখন হচ্ছে অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেটে ক্লিক করি, অ্যাক্টিভেট করে নিই থিমটা। প্রত্যেকটা থিম সেটা ফ্রি হোক বা পেইড হোক, অ্যাক্টিভেট করার পরপরই হচ্ছে থিম আমাদের কিছু প্লাগইন রিকমেন্ড করবে যে প্লাগইনগুলোকে ইনস্টল দিতে হবে। প্লাগইনগুলো এই জন্য রিকমেন্ড করবে যে ওই প্লাগইনগুলোর মাধ্যমেই অ্যাকচুয়ালি থিমটা ঠিকঠাক মতো চলবে, বা থিমের ফাংশন বলেন বা লেআউট বলেন, বা যেভাবে ডিজাইন করা ছিল ওই ডিজাইন, যে টোটাল যে ডিজাইনটা আসার কথা ওইভাবে আসবে। তো আমরা এটাকে ইনস্টল দেওয়ার পরে এখানে দেখেন আছে দিস থিম রিকমেন্ড দ্য ফলোয়িং প্লাগইন। এখানে দুইটা প্লাগইন আমাকে ইনস্টল দিতে বলতেছে। প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আপনি এখানে 5টা 7টা 10টা 14টা 20টা প্লাগইনও পাইতে পারেন। এখন যেই কয়টা প্লাগইন পাবেন সব কয়টা প্লাগইনই যে আপনাকে ইনস্টল দিতে হবে এমন না। আপনি বুঝবেন যে আহ, কোন প্লাগইনটা আমার এই থিম রান করার জন্য দরকার, আর কোনটা এক্সট্রা অপশনাল যে আমি দিতেও পারি নাও দিতে পারি। তো ওইভাবে ডিপেন্ড করেই হচ্ছে আপনি দিবেন। সো এখান থেকে ডিরেক্টলি আমরা বিগন ইনস্টলিং প্লাগইন যেটা আছে, বিগন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করি। এখানে যতগুলা প্লাগইন থাকবে আপনার, 2টা থাকুক 5টা থাকুক 10টা থাকুক যতগুলাই থাকুক, সবগুলা প্লাগইন একসাথে চলে আসলে তো যেগুলো যেগুলো লাগবে সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আপনি এখান থেকে চেক মার্ক করে হচ্ছে এগুলোকে সিলেক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার সবগুলাই লাগবে, সবগুলাই আপনি ইনস্টল করবেন, সেক্ষেত্রে ডাইরেক্টলি উপরে একটা চেক বক্স আছে বা নিচের দিকে একটা চেক বক্স আছে, যে কোনো একটাতে ক্লিক করলে সবগুলো অ্যাট এ টাইম হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। কি ব্যাপার? আচ্ছা, আমার এখানে লোডিং এ কিছু ইস্যু আছে যার কারণে হচ্ছে না। তো এখানে চেকমার্ক করার পর সবগুলো অটোমেটিক চেকমার্ক হয়ে যাবে। আমি ডিফল্ট করে দিচ্ছি, 2টা ইনস্টল দিব, 2টাকে চেকমার্ক করলাম। করার পর এখান থেকে অ্যাকশন থেকে হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল করে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাট এ টাইম সবগুলো যতগুলো সিলেক্ট করব সবগুলো একটা একটা করে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল কমপ্লিট পর এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা এখান থেকে কাজ শেষ। এখানে আর কিছু কাজ করব না, না করে আমরা ডিরেক্টলি অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে বাম দিকে, অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে এই প্লাগইন অপশনটা আছে, আমরা প্লাগইনসে যাব এবং প্লাগইনস থেকে হচ্ছে আমরা বাকি কাজগুলোকে করব। এই প্লাগইন অপশনে আসার পর আপনার যতগুলো প্লাগইন এখানে ইনস্টল ছিল সেগুলো এখন দেখেন। আমরা ইনস্টল দিছিলাম 2টা প্লাগইন, একটা হচ্ছে মেইনটেনেন্স নোটিস আর হচ্ছে ডব্লিউপি ব্লগ পোস্ট লেআউট, এই 2টা দিছি। বাট বাকি আরো 2টা রয়ে গেছে, একটা হ্যালো ডলি, একটা হচ্ছে আকিসমেথ। তো ডিফল্ট থিম যেটা আমরা দিছিলাম ইনস্টল, এই যে এখানে যে বাই ডিফল্ট যে থিমটা এখানে আছে, এই থিমটার কারণেই, এই ডিফল্ট থিমের কারণে একটা প্লাগইন এখানে আছে হ্যালো ডলি। আকিসমেথ সব থিমের মধ্যেই থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে এটাকেও আপনাকে ইনস্টল দিতে হবে খুঁজে এনে। তো আকিসমেতের কাজ কি? আকিসমেতের কাজ হচ্ছে যে আমরা যখন একটা ব্লগ লিখি বা পোস্ট করি সেখানে ডেফিনেটলি ইউজাররা এসে কমেন্ট করতে পারে। সো যদি কোনো ইউজার কোনো স্প্যাম কমেন্ট করে বা কোনো স্প্যাম লিঙ্ক আপনার এই কমেন্টের মধ্যে ছেড়ে যায়, ওই স্প্যাম কন্টেন্টটা বা ইরিলেভেন্ট লিঙ্কটা বা স্প্যাম লিঙ্কটা যেন আপনার এখানে পোস্ট না হয়, বা সেটাকে ব্লক করে দেখার জন্য এই আকিসমেত লাগে। এছাড়া বাকি এগুলো হচ্ছে থিমের বাই ডিফল্ট হিসেবে থাকবে, আর বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব, লাগবে না যেগুলো। আকিসমেত পরে দিব, আগে হচ্ছে আমাদের থিমের সাথে যেই প্লাগইনগুলো আসছে সেগুলোকে সিলেক্ট করে এখানেও সিমিলার অ্যাকশন থেকে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ইনস্টল করার পর আমরা এই অ্যাক্টিভেট আছে অ্যাক্টিভেট করে অ্যাপ্লাই করি। দুইটা দুইটা প্লাগইন ইনস্টল দেওয়ার পরে এই বাম সাইডে আমার কিছু অপশন চলে আসছে। এই যে ডব্লিউপি পোস্ট লেআউট যেটা দিছিলাম এইটার জন্য একটা অপশন আসছে, ডব্লিউপি ব্লগ পোস্ট লেআউট, আর মেইনটেনেন্স মোডের জন্য হচ্ছে এই যে মেইনটেনেন্স নোটিস, 2টা অপশন আসছে। তো এখন আমি যে থিমটা দিছি প্রত্যেকটা থিম এই প্লাগইনগুলা ইনস্টল হয়ে যাওয়ার পরপরই হচ্ছে যে থিমের সবকিছু চেঞ্জ হবে এই এমনটা না। প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করার পর থিমের ডেমো ইম্পোর্ট করার একটা প্রয়োজন আছে। প্রত্যেকটা থিমেরই ডেমো থাকে এবং ডেমোগুলোকে ইম্পোর্ট করতে হয়। এই ডেমোগুলা এক একটা থিমের ফাংশন অনুযায়ী এক এক জায়গায় থাকে, একটু খুঁজে দেখতে হবে।
আপনারা দেখা গেল একটা থিম ইনস্টল দিলেন, সেটা ডেমো পাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে নিচের দিকে আসলে লেখা থাকবে ডেমো ইম্পোর্ট বা ইম্পোর্ট ইওর ডেমো ইম্পোর্ট, এরকম কিছু লেখা থাকতে পারে। বা কখনো কখনো কোনো থিমের মধ্যে আলাদা করে অপশন থাকবে, যেমন আমার এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে ডেমো ইম্পোর্ট কথাটা লেখা নাই, তার মানে অন্য কোনো জায়গায় আছে, খুঁজে দেখতে হবে। আবার কোথাও কোথাও গেলে পাবো হয়তো বা সেটিংসের মধ্যে পাবো হচ্ছে যে ডেমো ইম্পোর্ট, একটু দেখতে হইতে পারে কোথায় আছে। সো আমরা যেহেতু এটা দিলাম, আমাদের এখানে উপরে দেওয়া আছে ওয়েলকাম টু কালার ব্লক ডার্ক, এখান থেকে গেট স্টার্টেড উইথ দ্য কালার ব্লক ডার্ক, আমরা এটা থেকে ক্লিক করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা দেখব। আর এটা না হলে উপর আরেকটা আছে গেট স্টার্টেড, ওইটাতে দেখব। আচ্ছা, এটাতেই আসছে। এখানে দেখেন ডেমোজ একটা অপশন আছে, গেট স্টার্টের পর ডেমো, তারপরে ফ্রি ভার্সেস প্রো, যেহেতু এই থিমেরও পেইড ভার্সন আছে। তো আমরা ডেমোটা দেখতেছি। ডেমো এখানে টোটাল একটা থিমের অনেকগুলো ডেমো থাকে, 4টা 5টা ডেমো থাকে, 2টা 3টা ডেমো থাকে। তো এই থিমের হচ্ছে আমরা 3টা 4টা 5টা ডেমো পাচ্ছি। 5টার মধ্যে 4টা হচ্ছে প্রিমিয়াম ডেমো। দ্যাট মিনস এই 4টা ডেমো ইউজ করতে গেলে আমাদেরকে এই থিমটাকে পারচেস করতে হবে। আর একটা ডেমো হচ্ছে আমাদের ফ্রিতে দেওয়া আছে, এইটা। তো প্রত্যেকটা ডেমোর এখানে দেওয়া আছে যে এই ডেমোগুলো যদি ইম্পোর্ট করি আমাদের সাইটের লেআউট বা স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, এখানে দেওয়াই আছে। তো এখান থেকে আমাদের একটাই ফ্রিতে আছে, সো এটাকে জাস্ট এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টের নোটিফিকেশন বারে ওকে করে দেই, এটা একটু সময় নিয়ে এটাকে ইম্পোর্ট করে দিবে। সো ডেমো ইম্পোর্টটা মাস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার সাইটের ডেমো ইম্পোর্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সাইটের ওই ফুল স্ট্রাকচার বা লেআউটটা আসবে না। এখান থেকে আমাদেরকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করতে বলতেছে। তো আমাদের জন্য একটা এলিমেন্টর ইনস্টল করতে হবে, এটা দেখাচ্ছে, এটা লাগবে। আর হচ্ছে অলরেডি একটা লেআউট আমাদের অ্যাক্টিভেট করাই আছে। তো আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ক্লিক করি, এখান থেকে এলিমেন্টরটা আমাদের জন্য ইনস্টল করতেছে। আচ্ছা, আমাদের এলিমেন্টরটি অ্যাক্টিভেট হইলো, এখন বলতেছে ইম্পোর্ট ডেমো নাও। এখান থেকে ক্লিক করলাম, এখন আমাদের ডেমোটা ইম্পোর্ট করবে। আমাদের ডেমো কমপ্লিট, আমার ডেমো এখানে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে এই যে আমাদের সাইটটা ছিল এটাকে একটা রিলোড দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কি কোনো কিছু চেঞ্জ হইলো কিনা। ডেমো ইম্পোর্ট দিলাম, প্লাগইন ইনস্টল দিলাম, একটা রিলোড দিয়ে দেখি কি হয়। আমরা যখন ডেমোটা ইম্পোর্ট করলাম, এখন দেখেন টোটালি আমাদের সাইটের স্ট্রাকচারটা চেঞ্জ। এই হচ্ছে আমাদের সাইট, আমরা যে ডেমোটা ইম্পোর্ট করছি এখানে চলে আসছে ফুল ডেমো। এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে সব ডেমো কন্টেন্ট, মানে সাইটের মধ্যে আপনাকে জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ, কন্টেন্ট যদি পোস্ট করেন সেক্ষেত্রে আসলে দেখতে কেমন হবে সাইটটা আমাদের। তো এটা হচ্ছে আমাদের লুক। উপরে ট্রেন্ডিং নাও একটা অপশন, তারপরে এখানে হচ্ছে আমাদের লোগো, এখানে হচ্ছে একটা ব্যানার আছে, এদিকে হচ্ছে আমাদের নেভিগেশন বা মেনু বার যেটাই বলি, মেনু বারটা এখানে আমাদের আছে। এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি এবং বাম পাশে কিছু কন্টেন্ট এখানে আছে। আর উপরে হচ্ছে আমাদের সোশ্যাল আইকনগুলো আছে, এখানে পিপল যদি সার্চ করতে চায় সার্চ করতে পারে। আর একদম নিচের দিকে গেলে এই হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার বা ডিজাইন বা লেআউট যেটাই বলি, এটা স্ট্রাকচারটা এরকম। একদম ফুটার এরিয়াতে হচ্ছে একদম কিছু আরো 3টা মেনু এখানে আছে। আমাদের এখন কাজ হচ্ছে, সব কাজ কমপ্লিট, এখন শুধু কাজ একটাই, সেটা হচ্ছে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে ফেলা, বা যেখানে যেখানে বসানো দরকার সেটা। এখন কাস্টমাইজের মধ্যে কি কি আসতে পারে, চেঞ্জ করতে হবে, কি কি করতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে মেনুটা চেঞ্জ করে ফেলতে হবে। আমি যে সার্ভিস দিচ্ছি বা যে সার্ভিস দিব ওই সার্ভিস রিলেটেড ইনফোগুলা বা কাজ ক্যাটাগরিগুলো আমাদের এখানে রাখতে হবে। আমাদের লোগোটাকে এখানে চেঞ্জ করে আমাদের নিজেদের লোগো দিতে হবে। ফলোয়ার্সের মধ্যে এখানে যে বাটনগুলো আছে এগুলোকে যদি আমরা চাই চেঞ্জ করতে পারি, বা এগুলোর সাথে আমাদের পেজ বা চ্যানেলগুলোর লিঙ্কিং করতে হবে। এবং পরবর্তীতে কন্টেন্টগুলোকে ডিলিট করে দিলেই হচ্ছে এগুলো ডেমো কন্টেন্ট চলে যাবে। আমরা আমাদের কন্টেন্টগুলোকে পোস্ট করলে এখানে কন্টেন্টগুলো অটোমেটিক চলে আসবে। শেষ। এই হচ্ছে ইনস্টলিং পর্যন্ত কাজ। যদিও হচ্ছে রেকর্ডিংয়ে ক্লিয়ার পাবেন, ভয়েসটা হচ্ছে আমার তো কেটে কেটে গেছে, বাট যতটুকু শুনছেন বা বুঝেন, যাই বুঝেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বা কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা সেটা বলেন আগে। ইনস্টল পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা করলাম, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না না, সব ছিল। আচ্ছা, ভাই আপনার ওই ইন্ডেক্সের ব্যাপারটা ক্লিয়ার হয়নি এখনো। ইন্ডেক্সিং এর ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে চেক মার্কটা ছিল ওইটাকে যদি আমরা চেক করে রাখি, তাহলে গুগল, আমি যে এই সাইটটা এখন রেডি করলাম, এই সাইটটা গুগল ইন্ডেক্স করবে না, র্যাঙ্কিং এর জন্য ইন্ডেক্স করবে না। আর যদি আনচেক করা থাকে, সার্চ ইঞ্জিন যেটা ডিসকারেজটাকে যদি আনচেক করা থাকে, তখনই শুধুমাত্র গুগল হচ্ছে আমাদের সাইটকে
ইন্ডেক্স করবে। ওই চেক আনচেকের মাধ্যমে গুগলকে এটা বলে দেওয়া হয় বা গুগলের বটকে এটা বলে দেওয়া হয় যে তুমি আমার সাইটে আসো ইন্ডেক্স করো, বা তুমি আমার সাইটে আসবা না ইন্ডেক্স করবা না। দ্যাটস ইট, আর কিছু না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এখন এইখানে আকার ভাইয়া, কোনো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাইয়া তাহলে তো ডোমেন আপ কিন্তু হচ্ছে না, ডোমেনটা আমরা পেয়ে গেলাম, কিন্তু হোস্টিং এর ব্যাপারটা আমরা কি এখানে আমাদের যত খুশি তত ডেটাই প্রিজার্ভ করতে পারবো? ফ্রিতে আমরা যত নাকি খুশি there ততই might be দিতে some পারবো না, limitations? এখানে কিছু লিমিটেড নাই। ফ্রিতে আমরা যত খুশি তত এখানে দিতে পারবো, এটা আনলিমিটেড। আর সেফটি এন্ড সিকিউরিটির ব্যাপারটা, কোনটার সিকিউরিটি? মানে আপনার এই ওয়েবসাইটের সিকিউরিটির ব্যাপারটা, এইটার মানে এটা তো সিকিউরিটি নিশ্চয়ই লাইফ টাইমের জন্য নিশ্চয়ই কেউ দিবে না, তাই না? না, এটা ডেফিনেটলি রাইট লাইফ টাইমের জন্য দিবে না এটা। আর আপনি এটা তো নিয়ে যদি বলেন যে আমি প্রফেশনালি কাজ করব, সেটাও করতে পারবেন না, কারণ এটা দেখেন অলরেডি ডোমেনটার দিকে তাকান, ডোমেনটা তো পারফেক্ট না, না। এটা একটা সাবডোমেন দিচ্ছে। গুগল কিন্তু সাবডোমেন র্যাঙ্ক করে না। আমরা শুধুমাত্র আচ্ছা, এখানে আসছি ফ্রিতে জাস্ট রিসার্চ বা প্র্যাকটিস করার জন্য, বাট প্রফেশনাল যখন কাজ করবো তখন আপনাকে মাস্ট বি প্রিমিয়ামগুলাই পারচেজ করে নিতে হবে। থিম হয়তো বা আপনি ফ্রি ইউজ করবেন, বাট আপনাকে ডোমেন হোস্টিং ঠিকই পারচেজ করে নিতে হবে, তারপর আপনি থিম ফ্রি ইউজ করেন, কোনো সমস্যা নেই। গট ইউর পয়েন্ট, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেনস? ভাইয়া, জি আপনি এই যে যেটা দেখালেন এই যে গুগলে না র্যাঙ্ক করার জন্য যে পয়েন্টটা, ধরেন আমাদের যদি নিজেদের পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা এখনই যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা শিখছি, তো আমরা সেই ক্ষেত্রে কি করব? এটা কি আমাদের পারচেজ করা ডোমেইনের ক্ষেত্রেও কিছু করার আছে? একটা সাইট যখন আপনি রেডি করতে যাবেন, এভাবে যখন আমরা একটা ডেমো বা থিম ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরপরই থিমটাকে মেইনটেনেন্স মোডে ফালায় দিবেন, মানে কনস্ট্রাকশন মোডে দিয়ে দিবেন, যতদিন না পর্যন্ত আপনার এই সাইটটাকে টোটালি রেডি করতেছেন, সাইটের মধ্যে কন্টেন্ট দিচ্ছেন। আপনি যদি এভাবে রেখে দেন, ফালায় রেখে দেন, ধরেন ওই যে ইন্ডেক্সিং এর মধ্যে দিচ্ছেন না, দিয়ে চেক মার্কটাকে আনচেক করেন নাই বা চেক করেন নাই, আপনি এভাবে দিয়ে দিচ্ছেন, গুগল কিন্তু ঠিকই অটোমেটিক্যালি গুগল সার্চ কনসোলে একটা সাইটকে ভেরিফাই করা না করলেও গুগল অটোমেটিক আপনাকে নিয়ে নিবে, সাইট ইন্ডেক্স করতে থাকবে। সো গুগল যেন ইন্ডেক্স না করে সেটার জন্য আপনাকে সাইটকে কনস্ট্রাকশন মোডে ফেলে দিতে হবে। সেটাকে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আবার যাব আমরা প্লাগইনে যাওয়ার পর আমরা প্লাগইন একটা অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা একটা নতুন একটা প্লাগইন এখানে অ্যাড করব। অন করে রাখলেও এখানে ওই যে আপনি আগের দিন দেখালেন না যে স্প্যাম স্কোর, হ্যাঁ তো স্প্যাম আমরা যেহেতু শিখছি, আমি আমার ওয়েবসাইটে গিয়ে দেখলাম স্প্যাম স্কোর 1, হ্যাঁ এবং আমি আরেকটাও চেক করে দেখলাম সেও আনচেক করে রেখেছে কিন্তু তারটাও 1। স্প্যাম তো আমাকে স্কোরের কি সাথে তো করতে আপু আনচেক করার কিছু যায় আসে না। স্প্যাম স্কোর আসে তখন, স্প্যাম স্কোর সাধারণত ডোমেনের মধ্যে আসে, সাইটে আসে না। তো একটা সাইটে যখন স্প্যাম স্কোর, একটা ডোমেনের এগেনস্টে যখন স্প্যাম স্কোর আসে, তখন ওই সাইটটা ডেফিনেটলি লাইভই থাকে, এবং ওই সাইটের পেছনে কেউ না কেউ বা ওই সাইট কখনো কোনো না কোনো, বা ম্যানুয়ালি হোক বা অটোমেটিক্যালি হোক, কোনো না কোনো জায়গা থেকে স্প্যাম কিছু পাচ্ছে বা ব্যাকলিঙ্ক পাচ্ছে, দ্যাটস স্প্যাম স্কোর বাড়তেছে, অটোমেটিক্যালি আসে না। বা থিমে বা এটাকে ডিসকারেজ বা হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য ওকে করে রাখা বা মেইনটেনেন্স মোড, এটার জন্য কখনো স্প্যাম স্কোর ইনক্রিজ বা ডিক্রিজ হয় না। আচ্ছা ভাইয়া, তাহলে এটা বাড়তে না দেওয়ার জন্য আমাদের কি করণীয় আছে? যেহেতু আমরা আমাদের চেকিং এ রাখতে হবে যে সাইটের মধ্যে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে সেখানে স্প্যাম কিছু আছে কিনা, থাকলে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। স্প্যাম যারা কমেন্ট করতেছে আমার পোস্টের মধ্যে এসে, ওই যে আকিসমেত বললাম, আকিসমেতকে ঠিকঠাক মতো অ্যাক্টিভেট রাখা, বা স্প্যাম যদি কেউ কমেন্ট করে সেগুলোকে রিমুভ করে দেওয়া ডেইলি চেক করে, এই ইস্যুগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। বা খারাপ খারাপ ওয়েবসাইট থেকে বলেন, বা আপনি যে সাইট নিয়ে কাজ করতেছেন যে টপিক নিয়ে, ওইটার থেকে ভিন্ন টপিক, অন্য টপিক নিয়ে কথা বলে এমন কোনো সাইট থেকে কোনো লিঙ্ক যেন না আসে। যদি চলেও আসে অটোমেটিক্যালি আপনাকে ম্যানুয়ালি এগুলোকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, আসি আগে প্লাগইনে। আসার পর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আচ্ছা ভাইয়া, জি বলেন। ভাইয়া এই থিমটা কি আমরা প্রফেশনালি ইউজ করতে পারি বা হ্যাঁ, লং টাইম ফ্রি ইউজের থিম জন্য? ফ্রি থিম আপনি ইউজ করতে পারেন প্রফেশনালি, কোনো সমস্যা নেই। প্রফেশনাল এবং হাই ভোল্টেজ বিজনেস, মানে প্রফেশনালি হাই ভোল্টেজ বিজনেসের জন্য আমরা ইউজ করতে পারি, তাই তো? জি, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্লাগইনের ব্যাপারটা মানে তখন নেটের প্রবলেমের কারণে মানে বুঝতে পারিনি প্লাগইনটা, এটার উপর বুঝিয়ে বলতেন। প্লাগইনটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটকে ঠিকঠাক মতো রান করার জন্য এই প্লাগইনগুলো লাগে, হ্যাঁ। তো এখন প্লাগইনগুলার মধ্যে এখন যে প্লাগইনটার কথা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের সাইটকে কনস্ট্রাকশন মোডে দিব। আমাদের সাইট যতদিন না পর্যন্ত ঠিকঠাক হবে টোটালি, বা একদম টোটালি ডিজাইন বলেন, কন্টেন্ট আপলোড করা বলেন, টোটাল একদম ফিক্সড হয়ে যাবে, সাইট রেডি হবে একদম লাইভের জন্য,
ততদিনের আগ পর্যন্ত গুগল যেন আমাদের সাইটটাকে ইন্ডেক্স না করে। কারণ আপনি যদি গুগল যদি ইন্ডেক্স করে এভাবে রেখে দেন, তাহলে এই যে ড্যামি কন্টেন্টগুলো আছে এগুলোকে ইন্ডেক্স করবে। সো এগুলো যদি ড্যামি কন্টেন্টগুলো র্যাঙ্ক করে, তখন আপনার সাইটে এসে কেউ এসে দেখবে যে যখন আপনি পোস্ট করবেন এই পোস্টগুলো আপনি ডিলিট করে দিবেন। ডেফিনেটলি ইউজাররা যদি এই লিঙ্কে এসে ক্লিক করে ঢুকতে যায়, সে 404 ইরর দেখবে, আপনার সাইটের জন্য ক্ষতির কারণ। সো কোনো মতেই এই ডেমো কন্টেন্টগুলোকে ইন্ডেক্স হতে দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত আমি আমার নিজের কন্টেন্টগুলোকে দিচ্ছি বা আমি সেটিং ঠিকঠাক মতো শেষ করছি আমার সাইটের। কোথায় গেল মেইনটেনেন্সটা, কোথায় গেল? তার মানে ভাই হচ্ছে মানে ওই ডেমোতে যা যা আছে ওইগুলো 100% মানে আমার নিজের মানে বিল্ড ওয়েবসাইট ছাড়া মানে ততদিন রেখে দেবো আর কি। হ্যাঁ। ওকে। কি ব্যাপার, নাম কি ওইটার ভুলে গেছি। আচ্ছা, আমরা এখানে আন্ডার কনস্ট্রাকশন লিখি। আচ্ছা, এখানে মেইনটেনেন্সের অনেকগুলা প্লাগইনই আছে আন্ডার কনস্ট্রাকশন, যেটা খুশি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি এইটা ইউজ করেন বা এটা ইউজ করেন, যে কোনো একটা ইউজ করলেই হয়েছে। সো আমি প্রথমটাই দিলাম, আন্ডার কনস্ট্রাকশন এই প্লাগইনটা নিলাম, নেওয়ার পর প্লাগইনটা ইনস্টল করলো, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করে দেওয়ার পর শেষ। আমরা আসি প্লাগইন, এই প্লাগইন সেকশন অটোমেটিক আমাকে নিয়ে চলে আসছে। এখানে দেখেন আন্ডার কনস্ট্রাকশন একটা অপশন আছে, এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের সেটিং অপশনে। এই নিচে থেকে আন্ডার কনস্ট্রাকশন নিচে সেটিং আছে, এখান থেকে এ হচ্ছে আমার সাইটের আন্ডার কনস্ট্রাকশন। কোথাও হাত দেওয়ার দরকার নেই, এখান থেকে কিছুই হাত দেওয়ার দরকার নেই। আমরা বরং যেটা করব শুধু যে আন্ডার কনস্ট্রাকশন মোড যেটা আছে এটা অফ করা থাকবে, এটাকে শুধুমাত্র অন করে দিবেন। আর কোথাও হাত দেওয়ার দরকার নেই অ্যাডভান্স কিছু যদি করতে না চান। এরপরে যদি আমরা আন্ডার কনস্ট্রাকশনের ডিজাইন কেমন দেখাবো, কি দিব, বা কনস্ট্রাকশন মোডে হয়তো আমি কিছু লিখে রাখলাম যে উই আর ব্যাক রিসেন্টলি, হ্যাঁ, বা উই আর ব্যাক ভেরি সুন, আর উই উইল বি লাইভ ভেরি সুন, এই ধরনের কোনো কন্টেন্ট বা নোটিফাই আমাদের ইউজারদেরকে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টে এসে হয়তো আমরা এগুলো চেঞ্জ করবো। বাট বেসিক্যালি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন মোডটাকে অফ থেকে অন করবো। অন করে দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ হয়ে যাওয়ার পর এখন দেখেন এই সাইটটা আপনি যখন শুধুমাত্র অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তখন আপনি আপনার সাইটে এভাবে ভিজিট করে দেখতে পারবেন। অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে কিন্তু অ্যাডমিন প্যানেলের বাইরে থেকে যদি আপনি এখন এই সাইটে আসতে যাই, যেমন আমি সাইটে ইউআরএলটা কপি করলাম, কনস্ট্রাকশন মোড অন করে দিয়েছি, আমরা একটু ইনকগনিটো মোডে সার্চ করে দেখি আমাদের সাইটটাকে কি বলে। এখন দেখেন আমাদের সাইট এখানে আমরা যখন অন্য ব্রাউজার দিয়ে ভিজিট করতে আসতেছি, আমাদের এখানে বলছে সাইট এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, ঠিক আছে? সরি, উই আর ডুইং সাম ওয়ার্ক অন দিস সাইট। কেউ আর ভিজিট করতে পারবে না সাইটে, কোনো ইউজার আপনার সাইটে দেখতে পারবে না, ইভেন দো গুগলও আপনার সাইটটাকে আর ইন্ডেক্স করবে না। ততদিন পর্যন্ত এটাকে রেখে দিবেন যতদিন পর্যন্ত আপনার সাইটটাকে টোটাল রেডি করতে না পারছেন। রেডি করা শেষ, লাইভ করার সময় হয়ে যাবে, এটাকে এখন এই প্লাগইনটাকে আপনি আনইনস্টল করে দেন, অথবা প্লাগইনে এসে আপনি এটাকে অন থেকে অফ করে দেন। যেহেতু আমার সাইট রেডি হয়ে যাবে তখন আন্ডার কনস্ট্রাকশন প্লাগইন আর কোনো দরকার নাই, সো ডেফিনেটলি প্লাগইনটাকে ডিলিট করে দেন। শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ ভাইয়া, এটা জানার দরকার ছিল। থ্যাংক ইউ। তারপর মাইগ্রেশনে যাব কিভাবে, মানে ইয়েতে প্রিমিয়ামে মাইগ্রেশনে যেতে গেলে এখান থেকে প্রত্যেকটা থিম অপশনে গেলে আপনি প্রো অপশন পাবেন, প্রো থেকে পারচেজ করবেন, অথবা যে থিমটা দিয়েছেন থিমের নাম একটা থাকবে, সেটা আপনাদের যে প্রথমেই দেখালাম থিম ফরেস্ট, সেখানে এরকম থিম ফরেস্ট হোক বা এনভার্টো মার্কেট হোক, এই সকল জায়গাগুলোতে গিয়ে আপনারা ওইখানে সার্চ করে দেখবেন থিমটা আছে কিনা, থাকলে কত টাকা দাম, কি ডলার, ওইখানে অ্যাকাউন্ট করে ওইখান থেকে পারচেজ করে থিমটা ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করার থিম যেভাবে প্রিমিয়াম থিম যেভাবে আপলোড করা দেখাইছি যে আপলোড অপশনে গিয়ে ওইভাবে আপলোড করে দিবেন, অটোমেটিক এটা প্রিমিয়াম হয়ে যাবে। শেষ। আচ্ছা, এখান থেকে কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর 10-5 মিনিটের নিয়ে কথা বলবো, এরপর আমরা কন্টেন্টে যাব। সেটা হচ্ছে এই মেনু বারটা আমি চেঞ্জ করে আমার নিজের মতো করে দিব। এখন এই মেনু বারে যে অপশনগুলো আছে এগুলা দুই প্রকার বা দুইটা ওয়েতে বা তিনটা ওয়েতে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি কাস্টম লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারেন, একটা হচ্ছে আপনি পেজ বানিয়ে দিতে পারেন, একটা হচ্ছে ক্যাটাগরি বানিয়ে দিতে পারেন। তবে ম্যাক্সিমাম টাইমেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই মেনু বার বা নেভিগেশন বার যেটাই বলি, বা নেভ বার, মেইন হেডার বার, হেডার মেনু যেটাই বলি, এক একজন এক এক নামে কল করে। এখানে আমরা সাধারণত ক্যাটাগরি দেই। ক্যাটাগরি বলতে যেমন আমি স্পোর্টস ক্যাটাগরিতে কিছু লিখবো, তো স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে সব পোস্ট থাকবে। আমি টেক নিয়ে কিছু লিখতে চাচ্ছি, টেক নিয়ে কিছু লিখবো, সো ক্যাটাগরির আন্ডারে থাকে। তো আমরা এই মেনুগুলো চেঞ্জ করার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে
ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা যদি নর্মালি পোস্টের মধ্যে আসি, দেখেন আমরা এখানে যে ডেমোতে যে পোস্টগুলো আছে, যে ডেমোতে পোস্টগুলো আছে, আমরা যদি পোস্টে নর্মালি পোস্টে আসি, ভাইয়া জি এটা কি সিঙ্গেল নিশ? না এটা সিঙ্গেল নিশ না, এখানে আপনি এটা এখন আপনি একটা ডেমো দিচ্ছি, এখন আমি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমি সিঙ্গেল নিশের টপিক নিয়ে জিনিসপত্র সব রেডি করব। এটা জাস্ট শুধুমাত্র আমরা একটা ওয়েবসাইট রেডি করছি, আর কিছু না। এখন এখানে ওয়েবসাইটে কি থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করবে আমার উপর, আমি যা দিব তাই থাকবে। এখন সেটা আমি সিঙ্গেল নিশ দিলে সিঙ্গেল নিশের আইটেম এখানে অ্যাড করলে সিঙ্গেল নিশের আইটেম আসবে, মাল্টি নিশ আইটেম ইউজ করলে মাল্টি নিশ আসবে। আমি ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে যে কন্টেন্টগুলো ছিল, এই পোস্টগুলো এই যে দেখেন ডেমো কন্টেন্ট, এই যে 20টা কন্টেন্ট এখানে আছে। আমরা যখন ইন ফিউচারে কাজ করব কন্টেন্ট লিখবো, তখন এখান থেকে এই পোস্ট অপশন থেকে আমরা লিখবো অ্যাড নিউতে গিয়ে, কিন্তু তার আগে এই যেগুলো আমাদের ডেমোতে যেগুলো কন্টেন্টগুলো আছে সেগুলো ডেফিনেটলি ডিলিট করে তারপরে লিখবো। আপাতত আমরা মেনু বার বানাবো, এই মেনুটা আগে বানাবো। সো মেনু বারটা বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে এই পোস্ট থেকে ক্যাটাগরি অপশনে। আগে ক্যাটাগরি ঠিক করব, তারপরে অন্য হিসাব। আমরা ক্যাটাগরিতে যাই। এখানে দেখেন বিজনেস, লাইফস্টাইল, স্পোর্টস, টেক, 1 2 3 4 চারটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। এই ক্যাটাগরিগুলো এখানে দেখেন বিজনেস, স্পোর্টস, টেক, লাইফস্টাইল, এই চারটা ক্যাটাগরি আছে। তাহলে এই দুইটা কি, এটা গুতেনবার্গের একটা পেজ, আর কন্ট্রাক্টাসের কোনো ক্যাটাগরি হয় না, কন্ট্রাক্টাসের পেজ ক্রিয়েট করতে হয়। সো এটা হচ্ছে একটা পেজ। তো আমরা এইটার পুরোটাকে চেঞ্জ করব। সো চেঞ্জ করার আগে হচ্ছে আমি এখানে যে আগে থেকে যে ক্যাটাগরিগুলো ডেমো ক্যাটাগরি দেওয়া আছে, আমরা ডেমো ক্যাটাগরিগুলো থেকে ক্যাটাগরিগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা সবগুলো সিলেক্ট করার পর একসাথে অ্যাট এ টাইম সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। ধরে নিলাম যে আমাদের যে নিশটা ক্রিয়েট করব, বা আমরা যে নিশের উপর একটা ওয়েবসাইটকে বানাবো। ভাইয়া জি ক্যাটাগরির মধ্যে কি সাব ক্যাটাগরি দেওয়া যায়? জি সব দেওয়া যাবে, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ধরে নেন যে আমরা হচ্ছে মোবাইল ফোন নিয়ে হচ্ছে আমরা লেখালেখি করব, সাপোজ এটা হচ্ছে নিশ, মোবাইল ফোনে যত কিছু আছে সবকিছু নিয়ে আমরা বানাবো। তো ধরে নিলাম যে মোবাইল ফোনের মধ্যে প্রথমে হচ্ছে আমার ব্র্যান্ডিং গুলো আলাদা করে দেবো। যেমন আইফোনের জন্য একটা ব্র্যান্ড রাখবো, যেমন আমি এখানে চাচ্ছি এরকম যে বিজনেসের জায়গায় থাকবে আইফোন, তারপরে শাওমি, তারপরে ধরেন যে নোকিয়া, এভাবে থাকবে। তারপরে ধরেন মোবাইলের অ্যাক্সেসরিজ থাকবে। অ্যাক্সেসরিজের মধ্যে যদি আমি কার্সন নিয়ে আসি, তাহলে নিচের দিকে আসবে মোবাইলের কভার, হেডফোন, এরকম। যেমন এই ওয়েবসাইটটি একটু দেখেন, এখানে যে মেনুগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আছে। ইভেন তো আমি যখন বেবি কেয়ার নামে একটা অপশন এখানে আছে, এইটার মধ্যে আমি ড্রপ ডাউন কিছু রেখে দিছি যে বেবি কেয়ারে যদি আমি আসি, আসুক আসুক, দেখেন বেবি কেয়ারে যখন আমি আসি তখন নিচে আরো কিছু মেনু আসতেছে। তো চাচ্ছি যে এরকম কিছু আসবে যে মোবাইল অ্যাক্সেসরিজ নামে একটা অপশন থাকবে, এবং মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে যদি মানুষ কার্সর রাখে সেক্ষেত্রে অটোমেটিক দেখা যাবে মোবাইল ফোন কভার, মোবাইল ফোন চার্জার, মোবাইল হেডফোনস, এই নামে অ্যাক্সেসরিজ থাকতে পারে। এভাবে থাকবে। আমি এভাবে সাজাতে চাচ্ছি আমার সাইটটাকে, বা আমার মেনু বারটার মধ্যে এভাবে একটা ফ্লেভার নিয়ে আসতে চাচ্ছি। তো ধরেন শুরু করি। তো আমি প্রথমে একটা ক্যাটাগরি বানালাম, সেটা হচ্ছে আইফোন, যেখানে অল টাইপস অফ মডেলের আইফোন থাকবে শুধু। সো লিখলাম, দেন আমি আইফোনটাকে অ্যাড করলাম। তারপরে ধরেন আমি নোকিয়া নিলাম, নোকিয়া মোবাইল ব্র্যান্ডের থাকবে, সেটা আমি দিলাম। তারপরে আমি ধরেন অপ্পো মোবাইল আছে, সেটা রাখলাম ক্যাটাগরির মধ্যে, অপ্পো ব্র্যান্ডের মোবাইলগুলো থাকবে। তারপরে সাপোজ দিলাম যে আমার রিয়েলমি, সো রিয়েলমি রাখলাম। তারপরে ধরেন এখন আসেন অ্যাক্সেসরিজ। তো অ্যাক্সেসরিজ বলতে আচ্ছা ধরে নিলাম মোবাইল অ্যাক্সেসরিজ নামে একটা ফোল্ডার রাখবো, সো যে ক্যাটাগরি রাখবো। এবং মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে আমাদের থাকবে কি কি, মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে থাকবে হচ্ছে মোবাইল চার্জার, মোবাইল চার্জার থাকলো, বা ফোন চার্জার, বা মোবাইল ফোন চার্জার, যেটাই হোক আপনার মতো করে বানাবেন। তারপরে থাকলো হচ্ছে কভার বা মোবাইল কভার, যেটাই দেই। মোবাইল কভার, তারপরে দিলাম যে আমি হেডফোন, হেডফোন থাকবে। এই তিনটা আমরা রাখলাম। তো ক্যাটাগরি যেগুলো যেগুলো আপনি দিবেন সেভাবে বানায় নেবেন। বানায় নেওয়ার পর আমরা জাস্ট এটাকে শেষ, অ্যাড করা শেষ, এখানে সেভ করতে হবে না, শেষ। এখান থেকে শেষ হওয়ার পর আমরা চলে যাব ডিরেক্টলি কোথায়, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে এখানে মেনুজ একটা অপশন আছে, মেনুজে যাব। মেনুজে যাওয়ার পর আমরা বাই ডিফল্ট, আমরা যখনই মেনুজে যাব বাই ডিফল্ট মেনু পাবো। একটা হচ্ছে ফুটার মেনু আর একটা হচ্ছে মেইন মেনু।
ফুটার মেনু কোনটা? এই থিমের একদম নিচের দিকে যদি যাই, একদম নিচের দিকে প্রাইভেসি পলিসি, এফএকিউ আর টার্মস এন্ড কন্ডিশন, এই হচ্ছে 3টা মেনু আছে। আমরা যদি ফুটার মেনুতে আসি, এখানে দেখেন প্রাইভেসি পলিসি, এফএকিউ, টার্মস এন্ড কন্ডিশন। আমরা এখান থেকে চেঞ্জ করে ফুটার মেনুতে যদি আমরা আমাদের মতো যেটা দিব, সেটা পেজ হোক, সেটা ক্যাটাগরি হোক, হোয়াটএভার যেটা দিব সেটা পেজ বানাবো। যদি ক্যাটাগরি হয় ক্যাটাগরি বানাবো, বানানোর পর আমরা এখানে এগুলোকে ডিলিট করে দিয়ে অ্যাড করতে পারি। আমরা এটাকে দুইভাবে ডিলিট করতে পারি। দুইভাবে ডিলিট করতে বলতে পারি, একবারে পুরো মেনুটাকে ডিলিট করে দিয়ে নতুন করে মেনু বানাবো, অথবা মেনুটা বানানোই আছে, এটা আমি ডিলিট করলাম না, জাস্ট মেনুর মধ্যে যে অপশনগুলো আছে ওইগুলোকে ডিলিট করে দিয়ে আমি আমার নতুন মতো ডিলিট করতে পারি। এখন আমরা মেন মেনু ঠিক করছি, ফুটার মেনু না, আমরা ঠিক করব হচ্ছে আমাদের মেইন মেনুটা, এটা। সো মেইন মেনুটা ঠিক করার জন্য আমরা এখান থেকে আগে মেনু সিলেক্ট করব, সিলেক্ট এ মেনু টু এডিট। এখান থেকে এই হচ্ছে মেইন মেনু, দুইটা মেনুই পাবো আমরা, সমস্যা নেই, এটার বাই ডিফল্ট থাকবেই। সো প্রাইমারি করলাম, করার পর এখানে সিলেক্ট থেকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আমার আগের 4টা মেনু ছিল, ওগুলো ডিলিট করে দিয়েছিলাম। কি কি ডিলিট করছিলাম? বিজনেস, স্পোর্টস, টেক, লাইফস্টাইল, এই 4টাকে ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে এই মেনুর মধ্যে এই 4টা অপশন আর এখন দেখাচ্ছে না। বাকি গুতেনবার্গ আর হচ্ছে কন্ট্যাক্টাস, এই হচ্ছে গুতেনবার্গ আর কন্ট্যাক্টাস, এই দুইটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি মেনুর মধ্যে। তো আমরা কি করব, এখানে এই মেনুটাকে আমিও ডিলিট করব না, না করে এটার মধ্যেই আমরা যেই ক্যাটাগরিগুলো বানাইছি সেই ক্যাটাগরিগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। সেটার জন্য আগে যেটা করি সেটা হচ্ছে গুতেনবার্গ আর হচ্ছে কন্ট্যাক্টাস, এই দুজনকে আগে ডিলিট করে দেই। এটার জন্য হোম পেজটা থাকবে, হোম পেজটা থাকুক, আমরা ক্লিক করলেই এই যে এখানে রিমুভ অপশন পাচ্ছি, রিমুভ করে দিলাম, এখান থেকেও ক্লিক করে রিমুভ করে দিলাম। এখন আসেন কি অ্যাপ বানাইছি আমরা কিন্তু পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, আমরা বানাইছি ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে আসবো ভিউ অল, আমরা যতগুলো ক্যাটাগরি বানাইছি সব নিয়ে নিলাম। আমরা সিলেক্ট অলে ক্লিক করে এই আনক্যাটাগরাইজড যেটা আছে এটাকে আনচেক করে দিই, তাহলে সবগুলো ক্যাটাগরি একসাথে অ্যাটাচড হয়ে গেল। দেন আমরা এখান থেকে অ্যাড টু মেনু করি, এখানে মেনুতে সবগুলো চলে আসছে। আমি কার পরে কি লাগবো, কাকে কাকে রাখবো এখানে, সেটা আমি একটু সাজায় ফেলি। সেটা হচ্ছে আমি হোমের পরে রাখতে চাচ্ছি আইফোনকে, সো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তারপর আমি আইফোনের পরে, বুঝি নাই, আমার কথা কি কেটে যাচ্ছে? আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? না ভাইয়া, এখন আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, এখান থেকে আমরা আইফোন, দেন হচ্ছে অপ্পো, তারপরে ধরেন আমি নোকিয়াটাকে রাখলাম, নোকিয়াকে রাখবো, আমি নোকিয়াকে রাখলাম, এরপরে হচ্ছে আমার রিয়েলমি। তারপরে কি থাকবে? তারপর থাকবে যে মোবাইল অ্যাক্সেসরিজের যেটা, তো মোবাইল অ্যাক্সেসরিজ রাখলাম। এবং আমি চাচ্ছি মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে থাকবে হচ্ছে হেডফোন, চার্জার, মোবাইল কভার। তো আগে রাখবো মোবাইল চার্জারটাকে, তো চার্জারটাকে নিয়ে জাস্ট একটু ভেতরের দিকে টেনে একটু ইনারে রাখবো, হ্যাঁ, বাকিগুলো আউটলাইনে থাকবে, এগুলোকে একটু ইনারে, যেগুলোকে আমি সাব ক্যাটাগরি দিতে চাচ্ছি এগুলোকে আমি ইনারে রেখে দিচ্ছি, রেখে দিলাম। দেন আমরা এখান থেকে মেনুটাকে সেভ করে দেই। মেনুটা সেভ হয়ে যাওয়ার পর একটা রিলোড দিয়ে এখন দেখি। কনস্ট্রাকশন মোড যখন থাকবে তখন শুধুমাত্র লগ ইন করার পরেই আপনি আপনার সাইটকে দেখতে পারবেন, আদারওয়াইজ না। আচ্ছা, সাইটটা আসুক। দেখেন এখানে ড্যাশবোর্ড বলেন, এলিমেন্টাল ওভারভিউ, এখানে অনেকগুলো নোটিফিকেশন বলেন বা অনেক অপশন চলে আসছে, এগুলো আননেসেসারি। যদি মনে করেন যে হ্যাঁ এগুলোকে আমি এখানে রাখবো না, সেগুলোকে এখান থেকে এই যে স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশন থেকে যেগুলো যেগুলো চেকমার্ক আছে এগুলোকে আনচেক করে দিলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। পুরো ড্যাশবোর্ডটাকে আমরা যদি চাই যে ক্লিন রাখবো বা আমরা আমাদের মতো কাস্টমাইজ করে রাখবো ইস্যুগুলো, সেগুলো আমরা থেকে আনচেক করে এগুলোকে ক্লিন করে রাখতে পারি। তো আমরা আমাদের সাইটে একটু ভিজিট করি, এখন মেনু বার যেহেতু আমরা চেঞ্জ করেছি একটু ভিজিট করি। এখন দেখেন এখানে আমার আইফোন, অপ্পো, নোকিয়া, রিয়েলমি এবং মোবাইল অ্যাক্সেসরিজ, এবং মোবাইল অ্যাক্সেসরিজের নিচে মোবাইল চার্জার, হেডফোন, কভার চলে আসছে। এই হচ্ছে মেনু বার ক্রিয়েট করা শেষ। এখন বাকি যদি বলি লোগো চেঞ্জ করা বা এই ব্যানার চেঞ্জ করে ফেলা, সোশ্যাল আইকনগুলোকে রাখা বা এগুলাকে রিমুভ করে দেওয়া, বা আমি যদি বলি নিচে একদম এই যে এখানে লেখা আছে এটাকে চেঞ্জ করা, নিচের ফুটার মেনু তো ফুটার মেনু থেকে চেঞ্জ করবো, এই যে এখানে যে লেটেস্ট পোস্টের অপশনগুলো আছে এগুলোকে চেঞ্জ করা, এগুলোকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। এক হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ডিরেক্টলি আমরা কাস্টমাইজে গিয়ে দেখে দেখে কাস্টমাইজ করব, যে একটা করে কাজ করব এবং দেখব কোথায় চেঞ্জ হচ্ছে। আরেকটা হচ্ছে কিছু কাজ করব উইজার্ড থেকে। তো
তো দুইটা জায়গা থেকে আমরা কাজগুলোকে শেষ করতে পারি। তো আমরা কাস্টমাইজে যাই। আর কিছু কাজ যেটা বললাম যে বেসিক কোডিং যদি জানেন সেক্ষেত্রে ডিরেক্টলি থিম এডিটর থেকে গিয়ে থিম থেকে ওই কাজগুলো আমরা করে ফেলতে পারি। এখানে একটা অপশন আছে দেখেন, যে এই যে কালার ব্লগের যে লোগোটা আছে, এখানে একটা পেন সাইন আছে, এখানে পেন আছে। তো সব থিমে যে এইভাবে পেন থাকবে এমনটা কিন্তু না। আমরা পেন থাকার এখানে সিস্টেম সুবিধাটা হচ্ছে যে আমি এখানে এটাকে চেঞ্জ করব, অপশনটা এখানে কোথায় খুঁজে পাচ্ছি না, এখানে ক্লিক করলে আমি ওই অপশনটাতে ডিরেক্টলি চলে গিয়ে আমি হয়তো চেঞ্জ বা রিমুভ করতে পারি। বাট সব থিমে যে থাকবে এমনটা না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে কোথায় কি আছে। সো এক একটা জায়গায় এক একটা ফাংশন থাকবে, একটু কষ্ট হবে। আমারটা হয়তো দেখতেছেন এরকম, আপনার থিম হয়তো থাকবে অন্যরকম, সো ফাংশনও থাকবে অন্যরকম। সো খুঁজে দেখতে হবে কোথায় কি আছে, বাট সিস্টেমটা এক। আমরা এখানে ফার্স্ট অফ অল যাই হচ্ছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসের মধ্যে আসেন সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির মধ্যে প্রথমে আসছে লোগো, এই হচ্ছে সেই লোগোটা। আমরা যদি লোগোটা রিমুভ করে দেই এখান থেকে, এখানে আমরা দেখতে পারবো এই যে আমাদের লোগোটা রিমুভ হয়ে গেল। আমরা এখানেও যদি আমাদের জন্য যে লোগোটা বানাবো সেই লোগোটা আমরা এখান থেকে আমাদের পিসিতে থাকলে পিসি থেকে আপলোড ফাইলে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করে দিয়ে আমাদের লোগোটা যেখানে থাকবে সেখান থেকে আমরা হচ্ছে লোগো অল ফাইল করে দিই, লোগোটা নিতে পারি। আর যদি আগে থেকে মিডিয়াতে আপলোড করা থাকে সেক্ষেত্রে মিডিয়া থেকে আমরা নিব। ধরে রাখলাম যে এই লোগোটার জায়গায় আমরা এটাকে অ্যাজ এ লোগো হিসাবে আমরা ইউজ করতে চাচ্ছি। সো এটাকে দিয়ে জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম, ক্রপ ইমেজ, আমার এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেল। এখন আসেন সাইট টাইটেল। সাইট টাইটেলের মধ্যে এখানে দেখেন উপরে, এই যে উপরে কালার ব্লগ ডার্ক, এটা হচ্ছে আমার সাইটের টাইটেল অ্যান্ড জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই কথাটা লেখা আছে। এটাকে আমি চেঞ্জ করব এখান থেকে, সাইটের টাইটেল থেকে আমি টাইটেল চেঞ্জ করে দিব। টাইটেল দিচ্ছি হচ্ছে সিটিজি অন ইট 7। সাইটে এখানে দিচ্ছি যে উই আর ডিজিটাল মার্কেটিং ব্যাচ। ঠিক আছে, ওকে, শেষ। এরপর আসেন সাইটের আইকন। এই যে উপরের দিকে সি একটা অপশন, এই যে উপরের দিকে, এটাকে বলা হয় ফেবিকন। একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ফেবিকন। উপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফেবিকন। এটাকে চেঞ্জ করবো কোথা থেকে, এই যে নিচের সাইটের আইকন বা ফেবিকন যে কোনো কিছু লিখতে পারে। তো কত সাইজের ফেবিকন এই থিমের জন্য যাবে সেটা এখানে বলা দিছে যে 512 × 512 পিক্সেলের হচ্ছে আপনার ফেবিকন লাগবে। সো এই পিক্সেলের মধ্যে ডাইমেনশনের মধ্যে হচ্ছে আপনি ফেবিকন অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে চেঞ্জ ইমেজ অথবা রিমুভ যেটাই করেন করে দিয়ে সিলেক্ট সাইট আইকন থেকে এখানে সিমিলার একই ওয়েতে আপনি আপলোড করেন অথবা আপনি মিডিয়া লাইব্রেরি থেকে নেন, যেখান থেকে নেন, যেখানে আপনার ফাইলটা থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে এটাকে করে দিব। এখন একটু উপরের দিকে এসে দেখবো একটা ক্রস, একটা হচ্ছে ব্যাক, একটা ক্রস, একটা ব্যাক। আমরা এই যেখানে পাবলিশ অপশন আছে, যতক্ষণ পর্যন্ত না সাইটটাকে পাবলিশ করব এখানে যা কিছু চেঞ্জ করব কোনো কিছুই চেঞ্জ হবে না। সো মাথায় রাখবেন ডেফিনেটলি পাবলিশে ক্লিক করতে হবে। সো সবগুলা কাজ শেষ করে একসাথে পাবলিশে ক্লিক করতে পারেন অথবা একটা কাজ শেষ করে আপনি পাবলিকে ক্লিক করতে পারেন অ্যাজ ইউ উইশ। ক্রস বাটনে ক্লিক করলে ডিরেক্টলি ক্রস হয়ে বের হয়ে চলে আসবে, কোনো কিছুই হবে না। আমরা ক্রসে ক্লিক না করে আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসলাম। এরপর সে কালারের মধ্যে হচ্ছে আপনার সাইটের কালার। আপনার সাইট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, এবং নর্মালি প্রাইমারি কালার হচ্ছে এটা কি কালার, রেড অর যেটাই হোক হতে পারে। এটা যদি এই যে আমরা এখানে দেখেন যে পোস্টগুলো আমাদের আছে, এই পোস্টে যদি কার্সন নেই এদের কালারটা হোভার কালার, এটাকে বলা হয় নর্মালি আছে হোয়াইট, আমরা কার্সন নিলে এটা হোভার হচ্ছে, হোভার হয়ে এটা একটা কালার আসছে সেটাকে বলা হয় হোভার কালার। সো হোভার কালার হচ্ছে এই যে প্রাইমারি কালারটা। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের কালারটাকে ব্র্যান্ডের কালারটা বা আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যেভাবে দিব কালার ওই কালারটাই হচ্ছে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে রিফ্লেক্ট করবে। সো সিম্পল। সো এখানে কোডিং জানার কিছু নাই, খুঁজবেন, খুঁজে দেখবেন কোথায় কি আছে এবং সেগুলোকে একটা করে ধরে চেঞ্জ করবেন। আর এখানে যে বলি যে কন্টেন্টগুলোর মধ্যে কিছু চেঞ্জ দরকার নেই। কন্টেন্টগুলো ওই পোস্ট থেকে ডিলিট করলেই এগুলো সব ডিলিট হয়ে যাবে। আমরা আমাদের মতো নতুন করে কন্টেন্ট যখন পোস্ট করবো তখন পোস্ট করবো। যখন প্রাইমারি কালার আমি চেঞ্জ করেছি এখানে দেখেন কালার এখন চেঞ্জ হয়ে গেছে, ইভেন মেনুর কালারও এই যে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। প্রাইমারি কালার আমার চেঞ্জ, প্রত্যেকটা গ্রিন হয়ে গেছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালারও সিমিলার, আমি ব্ল্যাক না রেখে অন্য কোনো কালার রাখতে চাই সেটাও থাকবে। এরপর আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি কালার ইউজ না করে আমি কোনো সলিড ইমেজ ইউজ করব। সো আমরা এখান থেকে হোম পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। সো এটা দেওয়া নাই। এরপর আসেন হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংসের মধ্যে এইটা অনেক থিমের মধ্যে বাই ডিফল্ট ইয়োর লেটেস্ট পোস্ট,
এইটা সিলেক্ট করা থাকে, এইটা যদি এইটা সিলেক্ট করা থাকে মাস্ট বি এটাকে স্ট্যাটিক পেজে কনভার্ট করবেন। স্ট্যাটিক পেজে কনভার্ট করার পরে হোম পেজটাকে হোমে রাখবেন। আর পোস্ট পেজ, যেটা পোস্ট পেজের মানে হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন এই পোস্টগুলো কোথায় যাবে, পোস্টগুলো আপনি এখান থেকে ইচ্ছা করলে আগে থেকেই সিলেক্ট করে রাখতে পারেন যে আমি যেখানে যেটা আমি এখান থেকে সিলেক্ট করব যেই পেজে বা যেই ক্যাটাগরিতে ওইখানেই পোস্ট হবে। বাট সেটা আমরা অলওয়েজ সিলেক্ট অপশনে রাখবো যে আমি নিজে সিলেক্ট করে দিব আমি যে পোস্টটা করতেছি সেটা কোথায় পোস্ট হবে। সো এটা ডেফিনেটলি স্ট্যাটিক পেজে হোম এবং সিলেক্টে থাকবে। এরপর আসেন সাইট সেটিং। সাইট সেটিংয়ের মধ্যে হচ্ছে প্রিলোডার, ওয়াও অ্যানিমেশন আর সাইটের লেআউট। সাইটের এই যে লেআউটটা আছে এই লেআউটটা হচ্ছে আমার পুরো সাইটটা ডিসপ্লে করতেছে। যেমন আমি সাইটে আসি পুরোটাই যে ডিসপ্লে পুরোটা স্ক্রিন জুড়েই আমার সাইটের কন্টেন্টগুলো আসতেছে, পুরোটা জুড়ে আসতেছে। হ্যাঁ, এখন আমি যদি এটা লেআউটটা নেই সেক্ষেত্রে আমার ডান পাশ এবং বাম পাশ থেকে কিছুটা সরে যাবে, কিছুটা ফাঁকা থাকবে, ফাঁকা থেকে আমার সাইটটা লোড হবে। সো আপনার যেভাবে খুশি আপনি কাস্টমাইজ করবেন, আপনার মতো করে রাখবেন। বাকি এইটা যেটা আছে এগুলা মাস্ট বি থাকবে। প্রিলোডার মানে হচ্ছে যে কেউ একজন আপনার সাইটে ভিজিট করছে, ডেফিনেটলি তার ব্রাউজারটা আপনার সাইটের কুকিজগুলোকে ক্যাশে রেখে দেয়। সো পরবর্তী টাইমে যখন আপনার সাইটে সে ভিজিট করতে আসবে তার কাছে তার ব্রাউজার থ্রুতে আপনার ওয়েবসাইটটা লোড হইতে একটু সময় কম লাগবে। সো প্রিলোডার এই হেল্প আপনাকে করবে। এরপর আসেন হেডার সেটিং। হেডার সেটিংয়ের মধ্যে আমরা একটা কি করলাম, হেডার সেটিংয়ের মধ্যে আমরা চাইলে একটা ইমেজ দিতে পারি। যেমন এই জায়গাটা খালি খালি লাগতেছে, কোনো কিছু নাই, উপরে যাই এই জায়গাটা একদম খালি, কোনো কিছু নাই, আমি চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি, হেডার ইমেজ। সেক্ষেত্রে এই যে হেডার ইমেজ এখানে আছে আগে থেকে বাই ডিফল্ট, সেটাও রাখতে পারি বা আমরা এখান থেকে চেঞ্জ করে আমাদের মতো করে দিতে পারি। এটা গেল একটা। তারপর হচ্ছে টপ হেডার সেটিং। টপ হেডার সেটিংয়ের মধ্যে উপরে দেখেন এই যে এটা হচ্ছে টপ হেডার, ট্রেন্ডিং নাও, এটাকে বলে টপ হেডার, একদম উপরের দিকে হেডার। এখানে ট্রেন্ডিং নাও কথাটা লেখা আছে লেভেলের নামে যে ট্রেন্ডিং নাও। আমি যদি এখানে ট্রেন্ডিং নাও না লিখে দেখি যে নিউজ, আমি লিখলাম নিউজ, একটু ওয়েট করি, এখানে আমার চেঞ্জিংটা চলে আসবে। এখানে দেখেন আমার এখানে ট্রেন্ডিং এর জায়গায় নিউজ আসছে। নিউজ আমরা কয়টা দেখতে পাচ্ছি, ট্যাগ কাউন্টে দেখেন 5টা দেখতে পাচ্ছি। আমরা যখন নিউজে যাচ্ছি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আমি এখানে 4টা দেখাবো, 5টা দেখাবো, 2টা দেখাবো, কয়টা দেখাবো এটা আমি এখান থেকে ডিসাইড করব। এই হচ্ছে এটা। আপনি যদি চান যে টপ হেডারকে রাখবেন, যদি বলেন যে না আমি টপ হেডারকে রাখবো না, ডিলিট আউট করে রাখবো, সিম্পল এখানে এনেবল টপ হেডারটা অন করা আছে, এটাকে জাস্ট অফ করে দেন, উপরে টপ হেডারটা রিমুভ হয়ে যাবে। সো এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে সেটিংসের মধ্যে কোথায় কি আছে কি না আছে। খুব বেশি কঠিন লাগলে দেখা গেল যে ইউটিউবে পাবেন যে এই থিমটা কীভাবে কাস্টমাইজ করে, যেমন আমাদের এখানে হেডিং চলে গেল, শেষ। এরপরে আসেন এক্সট্রা অপশনসের মধ্যে। এক্সট্রা অপশনের মধ্যে স্টিকি মেনু, সোশ্যাল আইকন আর হচ্ছে সার্চ আইকন। এই যে সোশ্যাল আইকন, এই যেগুলো সোশ্যাল আইকন, আমি যদি চাই সোশ্যাল আইকনকে আমি রাখবো সেক্ষেত্রে আমি সোশ্যাল আইকন অন থাকবে, আদারওয়াইজ অফ করে দিলে সোশ্যাল আইকনগুলো চলে যাবে। এখানে সার্চের অপশন আছে, এই যে সার্চ আইকন, আমি যদি চাই যে সার্চ আইকন এবং সোশ্যাল আইকন রাখবো না, আমি অফ করে দিলাম। সার্চ আইকন এবং সোশ্যাল আইকন চলে গেছে। স্টিকি মেনুটা কি একটু দেখি। এই দেখেন এটা হচ্ছে আমার মেনু বার, আমি স্ক্রল করতেছি, মেনুটা কিন্তু আমার গায়েব হয়ে যায় নাই, মেনুটা আমার রয়ে গেছে। অনেক ওয়েবসাইট আছে, আবার কিছু কিছু ওয়েবসাইটে মেনু চলে যায়, মেনু বারটা থাকে না, কিন্তু যখনই আপনি আবার উপরের দিকে স্ক্রল করবেন মেনুটা অটোমেটিক চলে আসবে। এই যে মেনু চলে যাচ্ছে, আবার উপরের দিকে স্ক্রল করলে মেনু অটোমেটিক চলে আসতেছে, এইটা হচ্ছে এই স্টিকি মেনুর কারণে হয়। এটাকে অন করে রাখলেই হচ্ছে এভাবে আসে। এটার লাইভ বা বাস্তব প্রমাণ যদি দেখেন আমার এই সাইটটা দেখেন, আশা করি কথা এখন ক্লিয়ার যাচ্ছে আপনাদের কাছে, মানে ভেঙে যাচ্ছে না আর কি, আশা করি। ঠিকঠাক আছে। আচ্ছা দেখেন আমার এই সাইটটা মেনু চলে গেছে, যখনই নিচের দিকে স্ক্রল করতেছি উপরে মেনু বার শেষ, কিন্তু আমি যখনই আবার উপরের দিকে শিফট করব তখন এই মেনুটা অটোমেটিক চলে আসবে। আমি লোডিংটা কমপ্লিট হোক দেখাচ্ছি। এটাকে বলা হয় স্টিকি মেনু, যে আমি এই যে চলে গেল উপরের দিকে স্ক্রল করলে আমার মেনুটা অটোমেটিক আসবে। তাতে যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে যে ইউজাররা
অলস টাইপের ইউজার হয়, যে স্ক্রল করতেছি মেনু বার চলে গেছে, আবার উপরের দিকে যাব, গিয়ে মেনু করব, মেনুতে দেখবো কি আছে, এটা কষ্টকর হয়ে যায় না? সো যদি যেখানেই থাকি, আমার মেনু যদি ফিক্স থাকে বা মেনু যদি স্টিকি হয়, সেক্ষেত্রে আমার জন্য যেখানেই থাকি না কেন ওয়েবসাইটের, আমি মেনুতে অটোমেটিক চলে যেতে পারতেছি। তো এই ইস্যুটার জন্য অ্যাকচুয়ালি এই স্টিকি মেনুটা অনেক বেশি হেল্প করে। আমি দেখানোর সময় যে কেন আমার জিনিসগুলো কাজ করে না আমি বুঝি না। আচ্ছা, এখন 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 এই যে দেখেন উপরের দিকে চলে গেল, উপরের দিকে যাচ্ছি, এই যে মেনুটা আমার চলে আসছে। এটাকে বলে স্টিকি মেনু, ঠিক আছে? এটাকে এনাবল করে রাখলে যেখানে থাকুক না কেন মেনুটা অটোমেটিক চলে আসবে। তো এই গেল স্টিকি মেনু। ওকে ফাইন, এই হেডিং এর সেটিং এর কাজ শেষ। বাকি ঠিক এরকমই আপনার ফ্রন্টের সেকশন মধ্যে ফ্রন্টের স্টাইল কেমন দিবেন, কোন ফ্রন্টে দিবেন, এগুলা নিয়ে কাজ করবেন। এখানে ডিজাইনের মধ্যে আসবেন, আসার পরে আপনার পোস্টের সেটিং, পেজের সেটিংগুলো একটু দেখে নিন আপনারা। আমি আর এখানে দেখাচ্ছি না। ফুটার সেটিংস এর মধ্যে আমরা পাবো ফুটার উইজার্ড এরিয়া। ফুটার কয়টা ভাগে ভাগ করবেন দেখেন। আমরা এই সাইটে ফুটারে আসি। এই ফুটারে একটা, দুইটা, তিনটা, তিন লেআউটের ফুটার দেওয়া আছে। তার মধ্যে দুইটা লেআউট ফিল আপ করা আছে। এটা একটা লেআউট, এই একটা লেআউট, আর ডান পাশে এই একটা লেআউট খালি আছে আমার। আমি যদি এটাকে দুইটা লেআউটে কনভার্ট করি, সেক্ষেত্রে আমার দুইটা লেআউট থাকবে। আসুক, এখন দেখেন শুধু দুইটা লেআউট আছে, একটা লেআউট এবং একটা লেআউট, বাম পাশে আর কোনো খালি জায়গা নাই। আমি এখন একটা লেআউট দিতে পারি, চারটাও দিতে পারি, তিনটাও দিতে পারি, অ্যাজ মাই উইশ। এরপর হচ্ছে বটম ফুটার এখানে দুইটা, একটা হচ্ছে এটা হচ্ছে বটম ফুটার, একটা হচ্ছে বটম ফুটার। এটা হচ্ছে একদম বটম ফুটার লাস্টে একদম শেষের দিকে যেটা, এটা এখানে দেখেন কপিরাইট টেক্সটের মধ্যে দেওয়া আছে কালার ব্লক ডার্ক। এই যে কালার ব্লক ডার্ক, আমি এই কপিরাইটটা আমি চেঞ্জ করে দিব যে অল রাইট reserved by CTG on 87. দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। এইটা চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না? এইটা আপনার ফ্রি ইউজ করতেছি, দ্যাটস ওয়াই চেঞ্জ হবে না। বাট এইটাকেও চেঞ্জ করার একটা কৌশল আছে ফ্রি থিমের মধ্যে, বাট এটা এখন বলা যাবে না, এটা ট্রিক্স থাকুক, পরে বলবো কোনো এক সময়। এরপরে গেল মেনুতে আমরা নর্মালি অ্যাপিয়ারেন্স থেকে মেনু চেঞ্জই করেছি। এরপর উইজার্ড, এখান থেকে আমরা উইজার্ড চেঞ্জ করতে পারি যে আমার সাইড বার থাকবে কিনা। এই যে দেখেন উপরে এই যে এটা হচ্ছে আমার সাইড বার, এই সাইড বার থাকবে কিনা। সাইড বার থাকলে ডাইন সাইডে থাকবে না বাম সাইডে থাকবে। হ্যাঁ, আবার উপরে হেডারে এই যে অ্যাড আছে, এই যে অ্যাড অপশনটা, এই যে হেডারের অ্যাড সেকশন, এই অ্যাডের ইমেজ আমি কি দিব, ম্যানুয়ালি কোনো অ্যাড দিব কিনা কোনো কোম্পানির, বা থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো। ফুটার এরিয়াতে ফুটার 1, 2 কি করব। ফুটার 1 বলতে এই হচ্ছে একদম, এটা হচ্ছে ধরেন এটা 1 নাম্বার ফুটার, এটা হচ্ছে নিচের দিকে একদম বটমে যেটা আছে, এটা হচ্ছে 2 নাম্বার ফুটার। এখানে আমি কি ইস্যু নিব বা থাকবে না, এগুলোকে আমরা এখান থেকে ধরে চেঞ্জ করব। এই হচ্ছে বেসিক কাস্টমাইজেশন। যদি বলি সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর এখন একটা রিলোড দেই সাইটটা আমাদের। দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালার চেঞ্জ। এবং ফুটার এরিয়াতে আমার অলরাইট রিজার্ভ বাই সিটিজ অন 87 এটাও চলে আসছে। একদম উপরের দিকে যা থাকার সেটা তো আসছে, মেনু লোগো চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি বেসিক কাস্টমাইজেশন। কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন। কোনো কোয়েশ্চেন্স আছে? ভাই ট্রিক্সটা জানতে পারলে ভালো হতো ভাই, আর কোনো কোশ্চেন নাই। প্র্যাকটিস করলে হয়তো কোশ্চেন আসবে। হ্যাঁ জি মাকসুদ ভাই, বুঝি নাই। ভাইয়া প্র্যাকটিস করলে মেবি কোশ্চেন অ্যারাইজ হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে কোয়েশ্চেন্স অ্যারাইজ হবে, কারণ আপনারা তখন ডিফারেন্ট থিম নিয়ে কাজ করবেন, এক একটা ফাংশন এক এক জায়গায় থাকবে, তখন বুঝবেন। আচ্ছা, ট্রিক্স যেটা সেটা হচ্ছে এই যে এটাকে ডিলিট করে দেওয়ার জন্য অপশনটা হচ্ছে আমরা কোথায় যাই, একটু ড্যাশবোর্ডে যাই, ট্রিক্সটা দিয়ে দিই। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম এডিটরে। আর থিমের কোডিংটাকে এডিট করে দিব। আন্ডারস্ট্যান্ড? ওকে। এখানে অনেকগুলা ফাইল থাকবে। তো আমাদের কাজটা কোথায় ছিল? ফুটারে ছিল। ফুটারে কিন্তু ওই অপশনটা ছিল। এই যে দেখেন এখানে থিম ফুটার নামে একটা অপশন আছে।
প্রত্যেকটার জন্য আলাদা ফাইল করা আছে, হেডারের জন্য করা আছে, ফুটারের জন্য করা আছে, মেইন বক্সের জন্য, পেজের জন্য, সিঙ্গেল পোস্টের জন্য, সাইড বারের জন্য করা আছে। আমি একটু ফুটারে গিয়ে খুঁজবো যে ওই টেক্সটটা কোথায় আছে। এখানে একটু খুঁজে দেখতে হবে যে আমাদের এটা কোথায় আছে, এটা কোথায় আছে। আমাদের এখানে কি নাম ছিল সাইটের? কি নাম? কালার ব্ল্যাক, দাঁড়ান, কালার ব্লক দেখি, ডার্ক। যাচ্ছি একটু দেখি কি নাম। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন জি ছিল। জি যেমন লোগোটা যেখানে আছে, আমি যদি মনে করি যে না লোগোটা এখানে রাখবো না, অন্য জায়গায় প্লেস চেঞ্জ করব, এই ধরনের কি কাস্টমাইজ করা যাবে? এইটা কাস্টমাইজ করা যায়, বাট এটা ফ্রি থিমে পারবেন না, এটা প্রিমিয়াম থিমে পারবেন। যে আমি বাম সাইডে না রেখে উপরের দিকে রাখবো, উপরের দিকে না রেখে ডান সাইডে রাখবো, এটা শুধুমাত্র প্রিমিয়াম থিমেই পারবেন। ফ্রি থিম এটা ফিক্সড। থ্যাংক ইউ ভাই। আর ভাই প্র্যাকটিসের জন্য তো মেবি ফ্রি, মানে প্রিমিয়াম থিমের দরকার নেই, ফ্রি থিম দিয়ে আপাতত কাজ চললে হ্যাঁ হবে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য ফ্রি থিমই লাগবে, ফ্রি থিমই এনাফ। আচ্ছা, এখন যে ইস্যুটা আমাদের শুরু করতেছি সেটা হচ্ছে, বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটই হয়ে যাবে। সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখন কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট এই জন্যে, কজ অফ একটা ওয়েবসাইট বানাইলেন, অনেক খরচ করলেন, ঠিক আছে, আপনার সাইটে যদি ভালো ইউনিক কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে সাইট র্যাঙ্ক করবে না। আর বলা হয় এটাই যে কন্টেন্ট ইজ দ্য কিং। সো ডেফিনেটলি ভালো কন্টেন্ট রাখা উচিত। এখন তাহলে বলেন যে আমি সাইট বানাবো, কন্টেন্ট কই পাবো? প্রথম কথা হচ্ছে ভাই, আপনার যদি অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকে তাহলে কন্টেন্ট রাইটার দিয়ে, প্রফেশনাল রাইটার দিয়ে কন্টেন্ট লিখায় নেন। এখন আসি হচ্ছে আমরা যারা গরিব আছি, আমাদের টাকা পয়সা কম, আমরা নিজেরা একটু কষ্ট করব, কিন্তু চেষ্টা করি যে কন্টেন্ট লেখা যায় কিনা। এটার জন্য কয়েকটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে, আপনি যে টপিক নিয়ে লিখতেছেন বা যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলেন যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলোর জন্য আমরা কন্টেন্ট লিখবো, ওইটার জন্য আপনারা যে কিওয়ার্ডগুলো থাকবে ওইগুলো নিয়ে যে সকল ওয়েবসাইটের অলরেডি র্যাঙ্কিং আছে তাদের 2-4টা ওয়েবসাইট একটু ভিজিট করেন, দেখেন তারা কি লিখতেছে, কোন কোন বিষয়গুলোকে কভার করতেছে। আপনি একটা কন্টেন্টের পিলার ক্রিয়েট করেন। পিলার মিনস একটা স্ট্রাকচার ক্রিয়েট করেন যে আমি এই কন্টেন্টটা লিখবো এই কিওয়ার্ডগুলোকে ইউজ করে। তো কন্টেন্টে এইটার ধারাবাহিকতাটা এইভাবে যাবে, এটার পর এটা থাকবে, এটার পর এটা থাকবে, এই ইস্যুগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। এই ব্যাপারটা আগে একটা পিলার ক্রিয়েট করেন, দেন আপনি যে টপিক নিয়ে লিখছেন সেটা নিয়ে একটু দেখেন। লাইক দ্যাট, আমি যদি বলি যে ওয়েট লস, সাপোজ আমি ওয়েট লস টিপস নিয়ে আমি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি। সো ওয়েট লস টিপস নিয়ে এই healthline.com আছে, বা এখানে NSS UK আছে, এভরিডে হেলথ আছে, এদেরকে একটু দেখেন এরা কি লিখছে, কি কি বিষয়ের উপর কভার করছে, এই ইস্যুগুলো একটু দেখেন, দেখে একটা নলেজ রাখেন। রাখার পর আমরা কপি কন্টেন্ট কখনোই গুগল একসেপ্ট করে না, এবং কপি কন্টেন্ট থ্রুতে আপনি কাজ করলে বা কপি করে নিয়ে এসে দিয়ে দিলেন হবেও না। এখন কপির মধ্যে একটা পার্থক্য আছে। প্ল্যাগারিজম যেটা গুগল মেনটেন করে সেটা হচ্ছে যে 100%ই আপনি কপি করছেন, সেটা কখনো গ্রহণযোগ্য না বা মানার মতো না। বাট আপনি এখন দেখেন, আমি যদি বলি যে আই ইট রাইস, এইটা তো সিম্পল একটা কথা, এটা আপনিও জানেন আমিও জানি। এখন আমি এই কথাটা আমার ওয়েবসাইটে থাকতেই পারে, আপনার ওয়েবসাইটে থাকবে, বা আপনার ওয়েবসাইটের মতো আরো 1 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ 1 কোটি যাই হোক ওয়েবসাইটে থাকতেই পারে। এইটাকে তাহলে কপিরাইটের মধ্যে কিন্তু ধরা যাবে না, কজ অফ এগুলো কমন কিছু ইস্যু। বা ধরেন যে কোনো একজন রাইটার এর কোনো একটা উক্তি আপনি দিচ্ছেন, কোটেশন আপনি করছেন, কোটেশন কখনোই চেঞ্জ করা যায় না। এখন ওই কথা পারপাসে একজন, ধরেন যে হুমায়ুন আহমেদের কোনো একটা কোটেশন আপনি নেবেন, উনি কথাটা যেভাবে বলছে আপনাকে তো ওইভাবে হুবহুই দিতে হবে। সো ওইটা তো চেঞ্জ হয় না, ওইটার জন্য তো কখনো কপিরাইট ইস্যু ধরা হয় না। সো ধরেন এরকম করতে করতে আপনি কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স আপনি বসাই ফেলছেন, যেটা কিনা মনে করেন আপনার কম্পিটিটররাও তাদের সাইটের মধ্যে লিখছে, সেইটারকে মেনে নিয়েও সর্বোচ্চ 10% গ্রহণযোগ্য। 10% কপি, 100%-এর মধ্যে 10% কপি, সেন্টেন্স, ওয়ার্ড আপনার সাইটে থাকতে পারে বা কন্টেন্টে থাকতে পারে, এটা অ্যালাউড। এর বাইরে 20%, 25%, 50% আপনি কপি করে ফেলছেন বা অন্য সাইটের সাথে মিলে গেছে, এটা কখনো গ্রহণযোগ্য না। যদি দেন, আপনি পোস্ট করতে কোনো বাধা নাই, কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না, কজ অফ গুগল জানে যে এই রিলেটেড বা এই কথা অলরেডি আগে একজন বলেই ফেলছে। সো ওই পুরনো গীত আবার নতুন করে গাওয়ার কোনো দরকার নেই।
এখন তাহলে কন্টেন্ট আমি জানি না কিভাবে লিখবো, কথা হচ্ছে এখন তাইলে কি করা যায়, আমি ভালো লিখতে জানি না বা এত কিছু সময়ও আচ্ছা নাই। ভাইয়া, জি, তাহলে তো আমার প্লাগারিজমের একটা লিমিটেশন তো থাকে, এটাই মানে তো আমার বললাম কতটুকু 10%। এক্স্যাক্টলি 10% প্লাগারিজম সর্বোচ্চ গেলে আপনি দিতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। এখন আমি জানি না, এত সময় নাই, এত কন্টেন্ট পড়ার সময় নেই, আমি লিখবো, চলেন যাই লিখবো, চলে যাই গুগল ট্রান্সলেট, ভুলে যাই কোথায় যে কি আছে, বয়স হচ্ছে তো সবকিছু ভুলে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ডিরেক্টলি হচ্ছে আমি কোনো রিরাইটার টুল ইউজ করে যদি আমি প্লেগারিজমটা মানে রিডিউস করি, ওই ক্ষেত্রে কি গুগল কি এটা ক্যাচ করতে পারে? এখন কথা হচ্ছে আপনি যে রিরাইট করলেন, গুগল সবসময় চায় যে সেন্টেন্স বা আপনি যে কন্টেন্ট লিখবেন সেটা অ্যাক্টিভ ভয়েসে হোক, প্যাসিভ ভয়েসে না হোক, সহজ কথায় সিম্পল সেন্টেন্সে লিখবেন, যেটা কিনা 10-12 বছরের বাচ্চারাও বুঝবে পড়লে। এখন আপনি জানেন যে বিউটি অর্থ সুন্দর, এখন ফ্যান্সি এটা দ্বারাও সুন্দর বা জাঁকজমক বোঝানো হয়। এখন আপনি ইউজ করলেন ফ্যান্সি, এটার মানে আমি জানি না, আমি তো অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ রিডার আপনার ওই কন্টেন্ট পড়ে আমি কোনো উপকৃত হইলাম না, আপনি কি লিখছেন, আমি এটা কোনোদিন শুনিই নাই, হতে পারে ধরে রাখলাম, ধরেন, তাহলে এখন রাইটার দিয়ে আপনি লেখলেন, এখন রাইটার কি করে, রাইটারের কাজই হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা তাকে দিবেন সেটা সিনোনিম আপনাকে ইউজ করে দিচ্ছে। এখন সিনোনিম এমন একটা সিনোনিম দিয়ে দিল যেটা আমি জানি না বা আপনার ইউজার জানে না, এই ওয়ার্ডের মিনিং সে জানে না, এখন সে পরে কি বুঝলো? তো আপনি যদি এটাকে ম্যানুয়ালি পরবর্তীতে একটা ধরে ধরে যদি ফিক্স করে এটাকে একটা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে না নিয়ে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে পারেন, সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারেন, ডেফিনেটলি আপনি রাইটার ইউজ করেন। আমি ওই জায়গাটা দেখায় দিব, টুলসের জায়গাটা, আগে ফ্রি মেথডগুলো দেখি। আসলাম টুলসে, আমাদের ধরেন আমি কন্টেন্ট লিখবো ওয়েট লস টিপসের উপরে, এর সাথে আরো যাবে, বাট মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস টিপস। আসি গুগল, একটু এটাকে ট্রান্সলেট করি, কিসে ট্রান্সলেট করব, আমরা এটাকে ট্রান্সলেট করব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। ফার্স্ট অফ অল এই ট্রিক্সটা সবাই জানে, এটা কমন ট্রিক্স, তারপরে এটা দিয়ে শুরু করতেছি, তারপর আর একটু ইউনিক জায়গায় যাব। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি এই জন্যেই যে আমরা গুগল ট্রান্সলেট স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে ইজিলি ট্রান্সলেট করতে পারে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে, দ্যাটস ওয়াই। সো স্প্যানিশে করলাম, এখন কথা হচ্ছে যে স্প্যানিশ কি দিল অ্যাকচুয়ালি, ওয়েট লস এই টিপস আমি লিখে সার্চ করলে কি আসলে ওয়েট লস টিপস দিছে, নাকি লিখছে যে বেস্ট ওয়েট লস টিপস বা ওয়েট লস টিপ, কি লিখলো, এটাকে একটু ইন্টারচেঞ্জ করে দেখে নেই যে স্প্যানিশ থেকে দেখেন টিপস টু লস ওয়েট, আমি দিছিলাম ওয়েট লস টিপস, এখন বলতেছে টিপস টু ওয়েট লস, আমার এক্স্যাক্টলি কিওয়ার্ডের সাথে ম্যাচ হয় নাই। এখন তাহলে কি করা যেতে পারে, এখন তাহলে যেটা করা যেতে পারে, এটাকে টিপস টু ওয়েট লস, দেখেন এখন আসছে, ইন্টারচেঞ্জ যখন করলাম, আমি লিখছিলাম ওয়েট লস টিপস, এখন আসছে এটা, কেটে দেই, আবার কেটে দিয়ে আমরা এখানে লিখি ওয়েট লস টিপস, এখন একটু ইন্টারচেঞ্জ করি, টিপস টু ওয়েট লস, এটাতেই নিয়ে যাচ্ছে, একটু ওয়েট করি, ওয়েট লস টিপস, ওয়েট লস টিপসটাকে আমরা পরে দিচ্ছি, তাইলে এটা হচ্ছে ওয়েট লস, একটু ইন্টারচেঞ্জ করে দেখি, আচ্ছা ওয়েট লস ঠিক আছে, অ্যাটাচ যদিও করছে বাট ঠিক আছে, ওয়েট লস রাখলাম, ওয়েট লসটাকে আমাদের এখানে কপি করে রেখি, অ্যান্ড এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে টিপস, অ্যাডভাইস টিপস সিমিলার, ওকে ফাইন, এটা ঠিক আছে, সো ফাইন, ওকে। এখন যেটা করব সেটা হচ্ছে আপনারা একটা প্লাগইন বা এক্সটেনশন ইউজ করবেন, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, আমার এখানে মনে হয় না বলে, এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এই যে এটা যদি না থাকে এটাকে মাস্ট বি ইনস্টল করে দিবেন আপনাদের পিসিতে, করে নিয়ে আমরা সার্চ করি, নরমালি সার্চ করি, এখন এখানে যে কন্টেন্টগুলো পাবেন সবই হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, এবং এরাও ওয়েট লস টিপস নিয়েই কথা বলছে।
এই যে এক্সটেনশনটা আমরা এনাবল করছিলাম এটাকে আমরা স্প্যানিশ থেকে এখন ইংলিশে কনভার্ট করে দিই। সেক্ষেত্রে আমি টাইটেলগুলো দেখলে অ্যাটলিস্ট বুঝবো যে অ্যাকচুয়ালি এরা কি নিয়ে লিখছে, হাউ টু ওয়েট লস উইথ হাউ টু ওয়েট লস। এখন আপনার সিমিলার, আপনি ওয়েট লস নিয়ে যেহেতু লিখছেন, সো টিপস যেহেতু দিচ্ছেন, সো কীভাবে ওয়েট লস করবে সেটাই নিয়ে লিখবেন। সো হাউ টু ওয়েট লস 18টা টিপস এটাতে আছে, আমরা এটা নিতে পারি। তবে আমরা এই ভুলটা করব না, ফার্স্ট পেজে যারা আছে এদেরকে পিক আপ করবো না, কারণ এটা যেহেতু একদম পুরনো একটা ট্রিক্স। ম্যাক্সিমাম পিপল যেটা করে সেটা ফার্স্ট পেজে যে সকল ওয়েবসাইটগুলো থাকে এদের কাছ থেকেই নিয়ে নেয়, নিয়ে হচ্ছে কন্টেন্ট করতে যায়। সো ডেফিনেটলি আপনি এখান থেকে যদি কন্টেন্ট নেন কপিরাইটের একটা সম্ভাবনা থাকে। আমরা ফার্স্ট পেজটাকে একটু চেঞ্জ করে আমরা 2 নাম্বার পেজে এসে বা 3 নাম্বার পেজ থেকে এসে কন্টেন্টগুলোকে নেওয়া ট্রাই করবো, এবং এগুলো একটু মডিফাই করতে হবে ডেফিনেটলি। কজ অফ এই ব্যক্তি যেহেতু 2 নাম্বার পেজে পজিশন হোল্ড করতেছে, কন্টেন্টের মধ্যে কিছু না কিছু চেঞ্জ থাকতেই পারে, বা কন্টেন্টের কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন আসতেই পারে। সো ডেফিনেটলি একটু ভালো করে পড়ে তারপর করতে হবে। বাট এখানে যেহেতু ম্যানুয়ালি নিজে করছি, কোনো ধরনের টাকা কষ্ট করতেছি, টাকা নষ্ট করতেছি না, সেক্ষেত্রে এখানে একটু তো করতেই হবে। সো এখানে আমি যদি 20টা টিপস নিয়ে এসে কথা বলতেছি, আমরা একটু এটাকে ওপেন করি, এই ওয়েবসাইটটা একটু দেখি। এই ওয়েবসাইটটা টোটাল ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কিসে লেখা, স্প্যানিশে করা। দেখেন টোটাল স্প্যানিশ, দ্যাট মিনস এই সেটটা লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, ইন্ডেক্স করা। গুগলের কাছে সে কিন্তু ইংলিশে ইন্ডেক্স করা নাই। গুগল শুধুমাত্র আমাকে যেটা করতেছে সেটা তার এই ট্রান্সলেটর টুলস হতে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে, এটাই। বাট ইন্ডেক্স করা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট ইন্ডেক্স করা নাই এই কন্টেন্টটা। আমরা যদি পুরো দেখি যে পুরো কন্টেন্টটাই ইংলিশে, কোথাও ইন্ডেক্স নাই, এবং এই কন্টেন্টটা মানসম্মত বা আমার কম্পিটিটর যারা যারা যে সকল বিষয়গুলোর উপর কাভার করছে ওগুলোর সাথে টেক্কা দেওয়ার মতো বা ফাইট করার মতো, ডেফিনেটলি আমি হুবহুটা ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে ইংলিশে এটাকে সাইট আমাদের কন্টেন্টটাকে ইংলিশে কনভার্ট করে দিলাম, একটু ট্রান্সলেট করি দেখি কি আসে। আচ্ছা, এ হচ্ছে ইংলিশে ট্রান্সলেটের জন্য আসলো, বাট এটা কিন্তু ইংলিশে ইন্ডেক্স নাই। এখন দেখেন এখানে আছে, পুরা কন্টেন্ট এখানে আছে, একটু দেখেন। এখন আপনি যদি বলেন যে আমি পুরোটা নিব, নেন। আর যদি মনে করেন যে না আমি এই একই টপিকের উপর তো আরও সাইট আছে স্প্যানিশে, এখান থেকে 4-5টা সাইট ঘেটে আমি একটা কন্টেন্ট লিখবো, এবং এটাই বেস্ট ওয়ে যে 4-5টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের সাইট থেকে নিয়ে একটা কন্টেন্ট মডিফাই করে ডেভেলপ করা, এবং বেস্ট একটা কন্টেন্ট ডেভেলপ করা যেন ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো ক্যাপচার করা যাবে, কাভার করা যায়। তো ধরে নেন যে আমি এইটা এই সেন্টেন্সটার কথাই বলি, বা এই প্যারাগ্রাফটার কথাই বলি, নিলাম যে এই প্যারাগ্রাফটা আমার পছন্দ হয়েছে এবং এটা আমি আমার সাইটে অ্যাজ কন্টেন্টের মধ্যে দিতে চাচ্ছি। এখন আমার দেখার বিষয় যে এই যে ইংলিশে এটা আসছে হুবহু, এই যে এটা যদি আমি ইউজ করি, প্ল্যাগারিজম অ্যাকচুয়ালি আছে কিনা, বা এই কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স করা আছে কিনা। ডেফিনেটলি কোনো ওয়েবসাইট যদি এই প্যারাগ্রাফ বা এই সেন্টেন্স বা এই কন্টেন্টটা লেখে, ডেফিনেটলি গুগলে যত নাম্বার পজিশনে এসে থাকুক, ইন্ডেক্স থাকলেই হয়েছে, র্যাঙ্ক করুক বা না করুক, যদি ইন্ডেক্স হয়ে থাকে ডেফিনেটলি গুগল আমাকে দেখাবে। এটা চেক করবো, এটা একটা সেন্টেন্স ধরে ধরে চেক করবে, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। পুরো প্যারাগ্রাফটা ধরে যদি চেক করতে যান সেক্ষেত্রে একটু সমস্যা হবে, যেহেতু আমরা ম্যানুয়ালি চেক করবো। সো অ্যাকুরেসি রেজাল্টটা যেন পাই, আমরা কোনো টুলস নিব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা একটা সেন্টেন্স, রাইট ডিসিশন পর্যন্ত একটা সেন্টেন্স আমি দেখতে চাই এই সেন্টেন্সটা গুগলে কোথাও কপি আছে কিনা, বা কোনো ওয়েবসাইটে নিয়ে কথা বলছে কিনা। যেটা করব সেটা হচ্ছে নর্মালি চলে আসবো গুগলে, এসে এই যে ইউআরএল বারটা আছে এখানে ফার্স্ট অফ অল একটা কোটেশন দিব, একটা কোটেশন, এবং কোটেশন দিয়ে আমরা যে আমাদের যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটা দিয়ে দিব, দিয়ে আমরা কোটেশনকে ক্লোজ করে দিলাম। আরেকটা কোটেশনের মধ্যে সেন্টেন্সটাকে রাখলাম। দেখ আমি দেখেছি ইন্ডিভিজুয়াল, এইটাই কোটেশনে রাখার মানে কি, কোটেশনে রাখার মানে হচ্ছে সেম টু সেম আমি যেটা দিছি এটাই দরকার, হুবহু সেম টু সেম আছে কিনা। এন্টার দিলাম, কোনো রেজাল্টস নাই। দ্যাট মিনস এই সেন্টেন্স কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত ইংলিশে কেউ লেখে নাই, এবং গুগল ইন্ডেক্স করাও নাই, কোনো রেজাল্টই দেখাচ্ছে না। এখন মনে রেজাল্ট দেখালো, তার উপরে শিওর হবেন কেমনে? এখন মনে এটা সার্চ করছেন, নিচে ওয়েবসাইট দেখাইছে, এখন কেমনে শিওর হবেন যে এটা ইন্ডেক্স আছে কি নাই? অন্য একটা সেন্টেন্স দিয়ে লাইন বা দিয়ে দেখি, ধরেন এই সেন্টেন্সটা দিলাম, এটা আছে কিনা একটু দেখি। সিমিলার আমরা কোটেশন দিলাম, সেন্টেন্স দিলাম, অ্যান্ড আবার কোটেশন ক্লোজ করে এন্টার দিলাম, এটাও নাই, দেখাচ্ছে না। অন্য আরেকটা সেন্টেন্স দেখি আছে কিনা। এই সেন্টেন্সটা দ্যাট মিনস এই পুরো এই যে প্যারাগ্রাফটা, পুরো প্যারাগ্রাফটা ইউনিক একটা প্যারাগ্রাফ, ইংলিশে কেউ লেখা নাই। আমি তাহলে এটা ইউজ করতে পারি যদি মনে করি যে হ্যাঁ এটা যোগ্য ইউজ করার মতো। এখান থেকে এই সেন্টেন্সটাকে একটু নেই, কপি করি, এবং আমি একটু দেখি
স্টাডি অ্যান্ড ভাই একটা রিকোয়েস্ট করব। জি বলেন। ভাইয়া আচ্ছা, এটা যদি আপনি যদি একটু একটা ফ্রি প্লেগারিজম চেকার দিয়ে চেক করতেন, মানে এটা কি আসলে প্ল্যাগ দেখায় কিনা। প্ল্যাগারিজম চেক হচ্ছে যে আপনি টোটাল কন্টেন্ট লিখছেন, পুরো কন্টেন্ট লিখছেন, পুরো কন্টেন্টের মধ্যে কোথায় আছে তখন হচ্ছে প্ল্যাগারিজম। এখন যদি সিঙ্গেল লাইনে দেন, গুগল যেখানে দেখাচ্ছে না প্ল্যাগারিজম ডেফিনেটলি দেখাবে না। আমি আপনাকে পেড টুল দিয়ে দেখাচ্ছি এটা আছে কিনা, ফ্রি টুল পরে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। না ভাই আসলে আমার এটা নিয়ে কাজ করতে হয় তো এই জন্য মানে একটু বুঝতে জানতে পারছি। চাচ্ছিলাম আসলে। আচ্ছা Thank এখন you. এটাকে দেই। এখন দেখেন রেজাল্ট এখানে আসছে। দ্যাট মিন্স এই লাইনটা হুবহু দেখেন এই ওয়েবসাইট ইউজ করছে, এই একটা ওয়েবসাইট সেও ইউজ করছে, একদম ফাউন্ড পর্যন্ত দেখেন দেখায় দিছে, একদম বোল্ড হয়ে চলে আসছে। তাহলে এই লাইনটা আমি ইউজ করতে পারতেছি না ইংলিশে। আর যদি মনে করেন যে এখানে এভাবে রেজাল্ট আসছে, বুঝবো কেমন যে এটা ইউনিক কিনা, এখানে উপরে একটা নোটিফিকেশন আসবে যে নো রেজাল্ট ফাউন্ড ফর, কোটেশনের মধ্যে এটা থাকবে। আপনি যে সেন্টেন্সটা দিবেন এটা উপরে থাকবে। রেজাল্ট আসতে পারে বাট হুবহু সেম টু সেম কোনো ওয়েবসাইট ইউজ করেন, বাট এখানে রেজাল্ট দেখাচ্ছে সেম টু সেম সেন্টেন্স দুইটা ওয়েবসাইট ইউজ করছে। তো এখান থেকে আপনি ম্যানুয়ালি মেক শিওর হয়ে নেবেন যে আমি যেটা ইউজ করতেছি ইংলিশে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করছে কিনা। ফ্রি টুলস বলেন আর পেড টুল বলেন, এগুলোর থেকে এটা বেস্ট। একটু কষ্ট হবে, অনেক বড় কন্টেন্ট 1000-2000 অর্ডার যেহেতু আমরা কন্টেন্ট লিখবো বা এর বেশি লিখবো, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে করা, বাট একটু কষ্ট করে করতে হবে। তো এটাগুলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। আমি ভাইয়ের প্রশ্নে পরে আসতেছি, যেটা ল্যাঙ্গুয়েজে পরে, আগে ট্রিক্সগুলো আসি শেষ করি। এগুলো স্প্যানিশে। এর থেকেও ভালো আরেকটা জায়গা আছে এবং টোটাল ইউনিক কন্টেন্ট কষ্ট ছাড়া পাওয়া যায়, বাট ওইখানে কষ্ট একটু বেশি। সেটা হচ্ছে যে আমরা ওইখান থেকে যে কন্টেন্টটা পাবো, কন্টেন্টের মধ্যে কোনো রকম কোনো পাঞ্চুয়েশন থাকবে না, লাইক দ্যাট কমা, ফুল স্টপ, এগুলো কিছু থাকবে না। আপনাকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটা কোথায় শেষ হচ্ছে, সেন্টেন্সটার কোথায় কমা বসা উচিত, কোথায় কি করা উচিত। এই কাজটা আমরা ফ্রিতে একটু করতে পারি, সেটা হচ্ছে গ্রামারলি টুলস ইউজ করেও আমরা এটা পাঞ্চুয়েশনটাকে ইউজ করে ফেলতে পারি, ম্যাক্সিমাম পাঞ্চুয়েশন। আর কিছু পাঞ্চুয়েশন হতে পারে আপনাকে ম্যানুয়ালি দিতে হতে পারে। এই কন্টেন্টটা নিব হচ্ছে আমরা ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমরা কন্টেন্ট নিতে পারি লেখার জন্য। আর ইউনিক কন্টেন্ট লেখার জন্য আজকে যে জায়গাগুলো দেখতেছি, প্রত্যেকটা জায়গায় ইউজ করে একটা কন্টেন্ট লেখেন, আপনার কন্টেন্ট র্যাঙ্ক হবে তো হবেই। কোনো কপিরাইট কন্টেন্ট মানে গুগল ধরবে না যে হ্যাঁ আপনার কন্টেন্ট কপি আছে। একদম 100% শিওরে কাজ করতে পারেন, এবং এটার জলজন্ত আচ্ছা ভাইয়া, প্রমাণ আমি নিজে। জি সাকিব ভাই। আচ্ছা ভাই, আমি মনে করেন ওই সেন্টেন্সটা ইউজ করব, কিন্তু হচ্ছে আমি যেভাবে হোক ওইটাকে আমি চেঞ্জ করে ফেলবো, আপনি তাহলে যদি হবে চেঞ্জ না? করে দেখেন, হ্যাঁ চেঞ্জ করে মডিফাই করে ফেলতে পারেন, ডেফিনেটলি আপনি মানে ইউজ আমি করতে পারেন। মানে আমি ওই মিনিংই রাখবো, কিন্তু আমি যেভাবে হোক আমি হ্যাঁ, মানে মোট সুন্দর একটা কথা হচ্ছে আপনি ওয়ার্ড ওইটাই বা ইউজ কিছু করেন, দিয়ে আমি গুগল আপনাকে না দেখাইলেই হইছে কপিরাইট, বা আছে ওকে, এটা না ঠিক আছে, দেখাইলেই হইছে। ঠিক আছে ভাইয়া। এর মূল যে কিওয়ার্ড ছিল সেটা হচ্ছে ওয়েট লস টিপস। তো আমরা গুগলে সেটা আমাদের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি, ওয়েট লস টিপস। সাপোজ আমরা একটু সার্চ করি, সার্চ করলে ম্যানুয়ালি ডেফিনেটলি আমি এখানে ওয়েট লস টিপস নিয়ে হাজার হাজার ভিডিও পাবো। ডেফিনেটলি অনেক ভিডিও আছে এখানে, ট্রিক সম্পর্কে বলা হয়েছে যে ওয়েট লসের কি অবস্থা, বা ইংলিশে অনেক কন্টেন্টই পাবো, ইংলিশ কন্টেন্টই পাবো। এখানে যেটা দেখার বিষয় প্রথমত সেটা হচ্ছে যে এই ভিডিওটা লাস্ট কবে আপলোড হয়েছে, ভিডিওর লেন্থ কত। চেষ্টা করা উচিত মিনিমাম 8 মিনিটের ভিডিও নেওয়ার। 8 মিনিটের ভিডিও যদি নেন, মনে করেন ভিডিওর মধ্যে থেকে যেমন কিছু জিনিস থাকে যে হ্যালো, হাউ আর ইউ, আই এম অমুক তমুক, ইন্ট্রোডিউস পার্ট, এবং শেষের দিকে হয়তো বলতে পারে যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও। এই যে কিছু ওয়ার্ড থাকে, এগুলাকে বাদ দিয়ে বা আননেসেসারি কিছু ওয়ার্ড মনে করেন চলে আসলে, যেমন ভিডিওর মধ্যে আসতে পারে এই যে সাউন্ডগুলা, এই সাউন্ডগুলোর মধ্যে হয়তো বা আমরা কিন্তু কন্টেন্ট নিলে এই ওয়ার্ডগুলো আসবে, ইউএমএম, এই এই ওয়ার্ডগুলো, আননেসেসারি ওয়ার্ডগুলো বাদ দিয়ে যেন আমার মিনিমাম 600-700 বা 800 ওয়ার্ড যেন আমি পেয়ে যাই। এই জন্য মিনিমাম ট্রাই করেছি যে 8 মিনিটের অ্যাটলিস্ট ভিডিও যেন থাকে। সো মনে করেন যে এখানে 6টা ন্যাচারাল ওয়েট লস টিপস এই ব্যক্তি কথা বলছে, আমি একটু এই ব্যক্তির ভিডিওতে যাই। এখানে এই ব্যক্তি হচ্ছে টোটালি তার কথা বলা শুরু হয়েছে এবং এখানে তার সাবটাইটেলগুলো আসতেছে। তো এই কারণটা নিতে পারি আমরা। এখানে একটু দেখি যে এই ব্যক্তি আসলে ড্যাশবোর্ডে একটা ইস্যু দেখতে পারি, সেটা হচ্ছে যে এই ব্যক্তির কোনো ওয়েবসাইট ড্যাশবোর্ডের মধ্যে আছে কিনা, বা অন্য কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং সে করতেছে কিনা একটু দেখি। অ্যাফিলিয়েট করতেছে না, বাট তার একটা ওয়েবসাইট আছে এখানে, the.diet.com। আমার দেখার একটু ইস্যু আছে, সেটা হচ্ছে যে যেহেতু একটা ওয়েবসাইট এখানে আছে, সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে এই যে ব্যক্তিগুলো কথাগুলো বলছে, সাবটাইটেল আছে তো কথাগুলো বলছে, এগুলো একটু দেখা যে হুবহু কি সেম টু সেম এই কথাগুলোই তার ওয়েবসাইটের মধ্যে ইন্ডেক্স করা আছে কিনা।
বা পোস্ট করা আছে কিনা। সো যেহেতু এখানে আছে একটু ঘুরে দেখবেন, যদি পান সেক্ষেত্রে এইটাকে অ্যাভয়েড করতে হবে, যদি না পান আর যদি ওয়েবসাইট না থাকে আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট ভিডিও কনফার্ম হওয়ার পরে ইউআরএলটা নিচ্ছি, কপি করলাম, ইউআরএলটা কপি করার পর আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, downsub.com। downsub.com এ যাব এবং আমরা এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করব। এখানে এসে আমরা আমাদের ভিডিও যেটা ছিল এটা দিলাম, দিয়ে জাস্ট ডাউনলোড ক্লিক করি। এই প্ল্যাটফর্ম ছাড়া আরো প্ল্যাটফর্ম আছে, বাট এটা কেন দিলাম, এটাতে আপনি বাংলাতেও কন্টেন্ট পেয়ে যাবেন, মানে ইংলিশ কন্টেন্টটা এরা বাংলাতে আপনাকে ট্রান্সলেট করে দিবে, শুধুমাত্র বাংলা না, এছাড়া মানে আরো প্রায় 100-র মতো ল্যাঙ্গুয়েজ বা 50টারও বেশি ল্যাঙ্গুয়েজ আপনাকে দিবে। এখানে দেখেন ইংলিশ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অটো, ইংলিশ, স্প্যানিশ, নিচের দিকে গেলে দেখেন অ্যারাবিয়ান, আরবিক, আমেরিকান, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই কন্টেন্টটাকে আপনার জন্য দিয়ে দিছে। আমরা টিএক্সটি ফরম্যাটের ফাইল যেটা আছে এটাকে ডাউনলোড করব জাস্ট। তো আমরা টিএক্সটিটা ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড। আমার এখানে টিএক্সটিটা ডাউনলোড হইলো, ওপেন করি। এই ব্যক্তি যা বলছে সব কথাগুলা এখানে টেক্সট হিসেবে চলে আসছে। আপনি শুধু একটু বসে পাঞ্চুয়েশনগুলো কোথায় কোথায় বসবে, সেন্টেন্সগুলো দরকার হলে ভিডিওটা সামনে প্লে করে দেন, কোথায় কোথায় কথা বলতেছে বা কোথায় উনি গ্যাপ দিচ্ছে সবগুলা বলে, যেমন যে ওকে বাই, দে আর থ্রি, এই হাবিজাবি কথাগুলো তো চেঞ্জ কেটে দিয়ে আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করেন। এইটাকে মডিফাই যদি একবার করতে পারেন, এটাকে আর গুগলে চেক দেওয়ার দরকার নাই যে এটা আছে কি নাই। ইউটিউবে যে টাইপের কথাগুলো বলা হয় বা ভিডিওগুলো থাকে, রিভিউ টাইপের ভিডিও, ওগুলো একদম ইউনিক টাইপেরই হয়। তো এখান থেকে আপনি আর চেকিং এর দরকার হয় না, জাস্ট একটু কষ্ট করে এটাকে নিজের মতো করে মডিফাই করবেন, মডিফাই করে নিয়ে আপনি আপনার মতো কন্টেন্ট রেডি করবেন। ইউটিউবের থেকে যদি আমরা এই কন্টেন্ট গুলো উদ্ধার করি তাহলে সেই ক্ষেত্রে তো মনে হয় আমাদের ধরার কোনো ওয়ে নাই, তাই না? না না, ধরতে পারবে না, এটা একদম লেটেস্ট। কিন্তু আবার একটা বিষয় আছে, ধরেন আমাদের মতো কোনো বুদ্ধিজীবী যদি থেকে থাকে, তারা এইভাবে শিখেছে এবং সেও দেখা যাচ্ছে সেম ভিডিও থেকে এইভাবে কপি করেই করে দিয়েছে। আমার জানার মতে বাংলাদেশে আমি, আমার উস্তাদ আর মানে 2-4 জন এই ট্রিক্সটা জানে, ইন্ডিয়ার কিছু ছেলে পেলে জানে, আর বাংলাদেশে অন্য কোনো জামাল স্যার মার্কা কিছু টিচারও যারা আছে তারা এই ট্রিক্স এখনো জানে না, এটলিস্ট ইউটিউবের ফর্মুলাটা এখনো জানে না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। না এটাই কারণ অনেকে তো আবার ইউজ করতে পারে সেম জিনিসটা, এই জন্য আমি এখন পর্যন্ত যাদেরকে আমি যতগুলো ক্লাস নিয়েছি তারা আমার স্টুডেন্টরা সবাই এটা জানে, এটাই, আর কেউ জানে না। আমার স্টুডেন্ট এখন পর্যন্ত 250-এরও বেশি ট্রেন আপ করেছি, সো 250 স্টুডেন্ট জানে এই ট্রিক্সটা। দেখা যাচ্ছে ভাইয়া ওই 250-এর ভিতরেও সেও যে ভিডিওটা নিয়েছে, আমি যে ভিডিওটা নিলাম সেম ভিডিও। ওই যে একটা কথা আছে না, ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা আগে আসলে আগে পাবেন, ওই ভিত্তিতে কাজ করতে হবে, তাহলে কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। এই গেল হচ্ছে মোটামুটি ফ্রি মেথডে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হচ্ছে কাজ করা। এর বাইরে যদি বলি যে আপনি কন্টেন্ট কপিটাই নিয়ে রিরাইট করবেন, ভাই সব থেকে ফ্রিতে রিরাইট করার জন্য সব থেকে আমার এখন পর্যন্ত দেখা ওয়েবসাইট হচ্ছে spinbot.com। আমরা যদি কোনো কন্টেন্টকে মডিফাইও করি বা রিরাইটও করি, এই spinbot.com থ্রুতে আমরা ইজিলি রিরাইট করতে পারি। এটা ফ্রিতে 10,000 ক্যারেক্টার পর্যন্ত এটা সাপোর্ট করে এট এ টাইম, একসাথে 10,000 ক্যারেক্টার আপনি হচ্ছে রিরাইট করতে পারবেন। সো এইটা ইউজ করতে পারেন ফ্রিতে, রিরাইটের জন্য ফ্রিতে। এটাই আমার কাছে বেস্ট, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে বা রিসার্চে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এদের যে ইয়েগুলো দেয়, ডেটাগুলো দেয় বা সিনোনিমগুলো ইউজ করে, এগুলো খুব ইজি, মোটামুটি কাছাকাছি সিনোনিম থাকে এবং খুব কঠিন কিছু সিনোনিম ইউজ করে না। এখন যদি বলেন যে আপনি পেইডে যাবেন, সেই ক্ষেত্রে আরেকটা আছে, সরি টু ইন্টারাপ্ট, ওইটা কি আমি দিব এখানে লিংকটা? কোনটা? ওটা তো অনেক অ্যাকুরেট আসে, আমি দিচ্ছি। দিয়ে দেন, যদি আসে আপনার কাছে ইনফরমেশন ডেফিনেটলি শেয়ার করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আমার থিসিসে ইউজ করছিলাম। আচ্ছা, ফ্রিতে তো আছে অনেক টুল, এটা আসি পরে। পেইডের কথা যদি এখন আসি, বলি যেগুলো প্রিমিয়াম যেগুলো আছে, যাদের সবথেকে বেস্ট, মানুষ বলে যে কপিস্কেপ পাস কন্টেন্ট লাগবে, কপিস্কেপ। গ্রামারলিটা না ভাইয়া? গ্রামারলি, হ্যাঁ গ্রামারলিটা মানে আমরা পেইড ছাড়া কি ইউজ করতে পারবো? হ্যাঁ, ফ্রিতে ইউজ করতে পারবেন,
ওইটা জাস্ট এক্সটেনশন ছাড়া তো মনে হয় ইউজ এক্সটেনশন করা ছাড়া যায় ইউজ না। করতে পারবেন, grammarly.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ওইখানে ডিরেক্টলি আপনি ইউজ করতে পারবেন অ্যাকাউন্ট করে, এক্সটেনশন ছাড়াই। ধন্যবাদ ভাইয়া। এখন কপিস্কেপের কথা হচ্ছে, কপিস্কেপ আর কুইটেক্সটের মধ্যে পার্থক্য বলি। প্ল্যাগারিজম চেকারের কথা যদি বলি যে আমার কপিরাইট আছে কিনা কন্টেন্টের মধ্যে, কুইটেক্স সব থেকে বেস্ট। কুইটেক্সট হচ্ছে এমন যে একটা সেন্টেন্স যদি একটা, সেটা 2 ওয়ার্ডের হোক 3 ওয়ার্ডের হোক, একটা সেন্টেন্স যদি কোনো একটা ওয়েবসাইটের সাথে ম্যাচ করে সেটা পর্যন্ত দেখায় দেয় কুইটেক্সট, বাট কপিস্কেপ এটা দেখায় না। কুইটেক্সট সব থেকে বেস্ট। কুইটেক্সট ফ্রিতে ইউজ করতে পারবেন, লিমিটে ইউজ করতে পারবেন, বাট ফ্রিতে ইউজ করতে পারবেন কুইটেক্সটটা প্ল্যাগারিজম চেকিং এর জন্য। আসেন রিরাইট করবেন, প্রিমিয়াম রিরাইট করবেন। এখন পর্যন্ত আমার কাছে দেখায় স্পিন রাইটার আমি ইউজ করেছি, আমি মনে হয় ইউজ করেছি আরও কিছু, স্পিনবট ফ্রিতে ইউজ করেছি। সব থেকে বেস্ট হচ্ছে অর্ডএআই। অর্ডএআই থ্রুতে ইজিলি আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন অর্ডএআইকে, অর্ডএআই ওইভাবেই আপনাকে স্পিন করে দিবে, রিরাইট করে দিবে, এবং রিরাইটের জন্য সব থেকে বেস্ট আমার কাছে এখন পর্যন্ত অর্ডএআই। এবং অনেকগুলা কন্টেন্ট দিবে, এমন না যে একটা কন্টেন্ট দিছে নিজের জন্য একটাকেই সিনোনিম করে দিবে বা রিরাইট করে দিবে। একটা কন্টেন্টের এগেনস্টে আপনাকে 4টা-5টা হচ্ছে রিরাইট কন্টেন্ট দিবে। এখন আপনার যেটা পছন্দ হয়, যেটা আপনার কাছে সহজবোধ্য মনে হয়। এখান থেকে দেখেন আমরা স্পেলিং এর, স্পিনিং এর অপশন, ভেরি রিডেবল, রেগুলার, ইউনিক, ভেরি ইউনিক দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে কোনো একটা দিলেন, কন্টেন্ট দিলেন, কন্টেন্টের মধ্যে মনে করেন যে এরকম প্যারাগ্রাফ হিসাবে 4-5টা প্যারাগ্রাফ আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে প্যারাগ্রাফগুলোকে দিতে পারেন যে অটোমেটিক্যালি প্যারাগ্রাফগুলোকে স্পিন করে ফেলবে, বা প্যারাগ্রাফগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিবে, আগে পরে করে একটা অর্থবোধক একটা কন্টেন্ট বলেন বা প্যারাগ্রাফ এটাকে কনভার্ট করবে ধারাবাহিকতা ঠিক রেখে। এই কাজটা অর্ডএআই খুব ভালো করে। সো অর্ডএআই প্রিমিয়ামের জন্য অর্ডএআইটা বেস্ট রিরাইট করার জন্য। এরপরে যদি বলেন নিজে লিখবে, কন্টেন্ট লিখবে, যদিও এটা এখন বাংলাদেশ থেকে অফ করে দিছে, কোনো কোনো টুলস দেয়, ডিজিটাল ভিশন টুলস ওয়েবসাইটটা এরা এখন এটাকে প্রোভাইড করে। সেটা হচ্ছে আর্টিকেল ফর্জ, লেখার জন্য একদম হিউম্যান রাইট লিখে দিবে এই আর্টিকেল ফর্জ। এই এটা মেবি প্রিমিয়াম হচ্ছে মাসে $57, আর যারা গ্রুপ বাই সেল করে তারা $5-10 দিয়ে সেল করে এটা। বাট এটা আপনাকে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে, ইউনিক আর্টিকেল লিখে দিবে। আপনি একটা মেইন কিওয়ার্ড 4-5টা সাবসাইডারি কিওয়ার্ড দিলে ওই কিওয়ার্ডগুলোকে বেস করে একদম লাইন বাই লাইন অ্যাজ এ হিউম্যান রাইটার হিসেবে কন্টেন্ট লিখে দেয় এই আর্টিকেল ফর্জটা। এরা হচ্ছে এখন ক্লাউডে শিফট হয়েছে, সো অনেক কোম্পানি এটা এখন প্রোভাইড করতে পারে না, বাংলাদেশের ডিজিটাল ভিশন এখন পর্যন্ত প্রোভাইড করতে পারছে। এটা গেল। আর যদি বলেন যে অর্ডএআই নেবেন না, সেক্ষেত্রে কন্টেন্ট লিখে দিবে কনভার্সন এআই। এই টুলটা হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখে দিবে, এবং এটা মজার বিষয়, কনভারসেশনের মজার বিষয় বা অ্যাট্রাক্টিং যে বিষয়টা আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে, আচ্ছা এটা আসুক, এরপরে আরেকটা আছে নিশেষটার থ্রুতে হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখে দিবে অটোমেটিক। আপনি জাস্ট কিওয়ার্ডগুলো দিবেন, এর এগেনস্টে আপনাকে 1500 ওয়ার্ডের কন্টেন্ট যেরকম চাবেন, যে লেন্থের চাবেন ওই লেন্থেরই লিখে দিবে। কনভার্সন এআই এর সমস্যা হচ্ছে যে আপনাকে অল্প অল্প লিখবে, অল্প অল্প আপনি ইম্পোর্ট করবেন, অল্প অল্প করে লিখবে, বাট ভালো লিখে, অন্যান্য টুলসগুলো থেকে, নিশেষ থেকে ভালো লিখে। আর এখানে যদি বলেন যে একটা পোস্টের জন্য আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, বা একটা প্রোডাক্টের জন্য আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, আপনি সেটা এখানে ইজিলি লিখতে পারেন। বা অ্যামাজনের কোনো প্রোডাক্টের একটা ডেসক্রিপশন বা প্রোডাক্টের রিভিউয়ের জন্য ডেসক্রিপশন লিখতে পারেন, দেখেন এখানে অপশন আছে। আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, ফেসবুকে বা গুগলে অ্যাড রান করবেন, কি টাইটেল দিবেন, সেই টাইটেল সহ এই অর্ডএআই আপনি কনসেপ্ট দিলে এই কনসেপ্টের মধ্যে সে আপনার জন্য রেডি করে দিবে। ইউটিউবের জন্য টাইটেল, টপিক, আইডিয়া সব কিছু এই কনভার্সন এআই প্রোভাইড করে, ইভেন দো একদম পিন্টারেস্টের জন্য, গুগলের জন্যও অ্যাডের ডেসক্রিপশন দেওয়া, অ্যামাজন প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া। সো এগুলো ফেসবুকের জন্য, ফেসবুকের হেডলাইন কী হতে পারে, একটা অ্যাডের হেডলাইন দিবেন, হেডলাইন কী হতে পারে, একটা ব্লগ পোস্ট লিখবেন, তো পোস্টের ইন্ট্রো প্যারাগ্রাফটা কেমন হতে পারে, বা ব্লগ পোস্টের টপিকের আইডিয়া, যে আমি এই টপিকের উপর লিখতেছি, এই টপিকের মধ্যে কী কী টপিক নিয়ে কভার করা যায়, কন্টেন্ট যে একটা পিলার দাঁড় করা যায়, হ্যাঁ এই টপিকগুলো আমি লিখবো, সেটা অর্ডএআই খুব ভালো প্রোভাইড করে। সো এগুলো প্রিমিয়াম। সো আশা করি প্রফেশনালি যখন কাজ করবেন বা ডিপলি অ্যানালাইসিস বা কাজ করবেন, তখন এগুলো অ্যাফোর্ড করবেন, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। বাট আমি জাস্ট দেখায় দিচ্ছি, জায়গাগুলো চিনিয়ে দিচ্ছি। তো এই জায়গাকে আমরা ইউজ করতে পারি। এছাড়া রিরাইট করার জন্য আমরা রিরাইটার আছে, রিরাইটারকে ইউজ করতে পারি। আরও আর্টিকেল বিল্ডার আছে, যেমন স্পিন রিডার, এটা ইউজ করতে পারি। এটা আর্টিকেল এই যে Pro8, এটাও রাইটিংয়ের জন্য খুব ভালো হেল্প করে। সো এগুলো প্রিমিয়ামলি ইউজ করা যায়। ফ্রিতে রিরাইট করে দিবে, বা কন্টেন্ট লিখে দিবে বা জেনারেট করে দিবে, এমন বেটার কোনো ওয়েবসাইট বা টুলস আমি এখন পর্যন্ত দেখি নাই। তো এই হচ্ছে মোটামুটি কন্টেন্টের অবস্থা। অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে, আজকে যেটা দেখাইলাম, যে সাইটে আমরা ওয়েবসাইট ডেভেলপ করছি, ওইরকম সাইটে একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, এবং যে কোনো একটা নিশের উপরে,
না, যে কোনো ইস্যুর উপর না, আপনাদেরকে একটু কাজে লাগাই। কষ্ট করবেন শুধু শুধু কেন করবেন? আমার জন্য একটু কষ্ট করেন। আমার যে সাইটটা আছে মেক হেলথ ওয়ার্ল্ড, এই সাইটের উপরে যে কয়েকটা টপিক আছে, যেমন উইমেন ওয়েলনেস, হেলথ টিপস, ওয়েট লস, ডায়েট এন্ড নিউট্রিশন, বেবি কেয়ার আর বিউটি টিপস, এই কয়েকটা টপিকের উপরে যার যেটা পছন্দ আমাকে 500 হোক বা 1000 ওয়ার্ডের হোক একটা করে কন্টেন্ট লিখে দেন। পারবেন? কন্টেন্টটা Sure, লিখে ভাই। Yes. হ্যাঁ ভাইয়া পারবো। কন্টেন্টটা লিখে কন্টেন্ট একটা ডক ফাইলের মধ্যে যে যে কাজগুলো করবেন ওয়েবসাইট ডেভেলপের, ওইগুলো একটা স্ক্রিনশটে রাখবেন, এবং উপরে সবার টপে হচ্ছে যে কন্টেন্টটা লিখলেন, ওই কন্টেন্টটা তো একটা ডক ফাইলে থাকবে, ওই ডকের লিঙ্কটা হচ্ছে ওই ওয়ার্ডের ফাইলের মধ্যে দিয়ে একটা লিঙ্ক জাস্ট শুধুমাত্র আজকের জন্য, নেক্সট যে অ্যাসাইনমেন্টের জন্য যে শিটটা আমি করে দিব বা রুমের মধ্যে আমি লিখে দিব, সেটা হচ্ছে যে অল অ্যাবাউট কন্টেন্ট রাইটিং নামে যে লিঙ্ক ইয়ে থাকবে, রোটা থাকবে, ওই রোর মধ্যে হচ্ছে জাস্ট পেস্ট করে রাখবেন। আমি ওইখান থেকে আপনাদেরটা কভার করে নিয়ে আমি পরে যা বলার বলে দিব যে কন্টেন্টের মান কেমন হয়েছে বা কি হয়েছে। যতটা পারেন ইউনিক করার ট্রাই করবেন। জি সাকিব ভাই। এই যে আমাদের হচ্ছে মানে এই যে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপর হচ্ছে টোটাল ওয়ার্ডপ্রেসের যে কাজটা মানে করতে দিচ্ছেন আর কি। এখন এই যে এই ওয়ার্ডপ্রেসের প্রতিটা স্ক্রিনশট কি মানে দেয়া লাগবে, নাকি হচ্ছে ভাই টোটাল ওয়েবসাইটে রেডি করে লিংকটা দিলেই হবে? হ্যাঁ, রেডি করে লিংকটা দিলেও তো হচ্ছে। হ্যাঁ ফাইন, ভালো আইডিয়া। রেডি করে লিংক দিলে মেবি তারপর কি আমি দেখে নিব। কাস্টমাইজ করলে এগুলোতে আপনি দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে মানে আমরা কেমন কি করছি। রাইট, আপনি শুধু আমাদের নিবেন website যে টা আপনি কেমন। অ্যাকাউন্ট করার পর স্ক্রিনশটটা আপনি করতে পারলেন কিনা ওইখানে, বা প্রবলেম থাকলে সেটা তো আসবেই। ওয়ার্ডপ্রেস ডেপ্লয় থেকে শুরু করে ইনস্টলেশন পর্যন্ত, আর বাকিটা সাইট ডেভেলপ করে নিজের লোগো বলেন বা যেটাই বলেন করে যে সাইটের লিংকটা দেন, ফাইন, তাহলে ওইটাই হয়ে যাচ্ছে। তাহলে ওইটাই করেন, ঠিক আছে? ওকে ভাই। আর হচ্ছে 1000 বা 500 বা 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হচ্ছে আপনাকে লিখে প্রোভাইড দেব করতে আপনার হবে। সাইটে। হ্যাঁ, এই সাইটের এই হচ্ছে সাইটের লিংক, এটাও দিয়ে দিলাম। এখানে উপরে ক্যাটাগরি দেওয়া আছে, যে কোনো ক্যাটাগরির উপর আপনি লেখেন যেটা ইচ্ছা। এখন যেটা আপনি যেখান থেকে খুশি নেন, কে কতটা বেটার লেখেন এটা হচ্ছে কথা। এখানে যে কন্টেন্টগুলো দেখতেছেন এগুলো আগের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদেরই লেখা, সো আইডিয়া নিতে পারেন, সমস্যা নেই। আজকের মতো এতটুকুই, একটু সময় দেন আমি একটু রোল কলটা শেষ করি। ভাই আমার একটু তাড়া আছে ভাই, আমি চলে গেলাম ভাইয়া। কথা ছিল সাকিব ভাই, আচ্ছা ঠিক আছে, যান। জি বলেন। ওকে ভাই। ভাইয়া, এই আমরা যেটা ডোমেইন হোস্টিং যেটা যে ডেমো এই যে